আমি সজীব, রাজবাড়ী জেলার কাজীবাধা থেকে। ঘটনাটি ঘটে আমাদের গ্রামের একজন জেলের সাথে, যার নাম রহমত মিয়া। রহমত মিয়া অনেকদিন ধরে মাছ ধরে নদীতে, খালে বিলে। মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। রহমত মিয়ারও আছে, কিন্তু এগুলো শুধু অন্যের কাছে বলার জন্য। রহমত মিয়া জীবনে কোনোদিন ভয় পাননি এবং ভয় পাওয়ার সম্ভাবনাও ছিল কম। এই তো সেবার হিন্দু পাড়ায় শ্মশানের পাশের নদীতে মাছ ধরতে যেয়ে লক্ষিন্দর এতবার ডাকার পরেও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়ি ফিরেছেন সে। লক্ষিন্দর রহমান মিয়ার বন্ধু লোক ছিল, যাকে কিনা গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এমন ছিটেফোঁটা অনেক ঘটনাই রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরে থাক, তার বুকটা পর্যন্ত কাঁপেনি। কটকার খালের কথা অনেক শুনেছি রহমত মিয়া। সেখানে নাকি বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলার চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়, অর্থাৎ বেশি মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে। আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে গেলে আর ফিরে আসেনি। কিন্তু রহমত মিয়া এতে কিছুই যায় আসে না, সে এসব তার কাছে শুধুই গল্প। তবু তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে বলে ঠিক করেছে, সে বাদ সাধল। তাকে যখন কিছুতেই বোঝাতে পারল না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু এই তল্লাটে এমন কেউ যে নেই যে কটকার খালে তার সাথে মাছ ধরতে যাওয়ার মতো, সেটা রহমত মিয়া একটু পরেই টের পেল। যাকেই সে বলে কটকার খালে মাছ ধরতে যাবার কথা, সেই দৌড়ে পালায়। জিদ চেপে যায় রহমত মিয়ার, সিদ্ধান্ত নেয় সে একাই মাছ ধরতে যাবে রাতে। তো বউকে কিছু না জানিয়ে জাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক 10টার দিকে বের হয় ঘর থেকে। ততক্ষণে সারা গ্রাম ঘুমে বিভোর। চারিদিকে কি নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলে নদীর দিকে। একটু বুক কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা বাওয়া শুরু করে সে। গন্তব্য কটকার খাল। সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদীর ডানে ও বামে দুদিকে দুটো বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে গেলে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই না থাকায় ওইদিকে লোকজনের যাতায়াত ছিল বেশ কম। বাঁকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় হঠাৎ দেখলো আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হলো, এত রাতে আবার কে ওপাশ থেকে নৌকা করে যায়। জোরে হাঁক ছাড়লেন রহমত মিয়া, ওই মাঝি, কই যাও? ওপাশ থেকে ভাঙা গলায় মাঝির নির্লিপ্ত একটা উত্তর রহমত মিয়ার কানে পৌঁছায়, মাছ ধরাইতে কটকার খালে যাই। উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া, যাকে একজন সঙ্গী তবু পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে রহমত মিয়া, চলো এক লগে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না মাঝি, নিঃশব্দে বৈঠা বেয়ে যায়। কিন্তু বোকা রহমত মিয়া একবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা বাওয়া কি সম্ভব। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতেই চোখে পড়ে নৌকা। মাঝির দিকে তাকালে সে দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে এই গরমের মধ্যেও কেন মাঝি মাথা জড়ায় রেখেছে সেটা একদমই বোধগম্য হয় না রহমত মিয়ার। আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে মাঝি যে ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে কটকট চোখে তাকিয়ে, তা খেয়ালই করে না সে। 2বার জাল উঠানোর পরের বার জাল জোরে টান অনুভব করে রহমত মিয়া। কোনো বড় মাছ ধরা পড়ল ভেবে সে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এমন কি বড় মাছ যে টেনে একদম উঠাতেই পারছে না। মাঝিকে ডাকার জন্য পেছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার। সে তো মাঝিকে ডাক দেয়নি, তাহলে সে কিভাবে বুঝলো যে রহমত মিয়া এখনই তাকে ডাকবে? অনেক প্রশ্ন মাথায় ঘুরল। রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞেস করে না, শুধু তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে। লোকটা পাগল নাকি? মাথায় চাদর দিয়ে ঢেকে রেখেছে কেন? কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার, যেহেতু সে অনেক
সাহসী ছিল এবং বড় মাছ জালে বাঁধার কারণে তার পুরো চিন্তা সেদিকেই ছিল। মাঝিকে সে বলে যে, হাত লাগাও মাঝি, মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়ে এক টানে জাল উঠায় নৌকায়। রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে পারল না আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল। জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ে নৌকার পাটাতনের উপর। রহমত মিয়া এতক্ষণে মাঝির দিকে তাকিয়েছিল, এবার জালের দিকে তাকিয়ে আরেক দফা তার চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালে মাছের বদলে সাদা কাপড়ে আগাগোড়া মোড়া লাশের মতো একটা বস্তু। এ কি ঝামেলা! রহমত মিয়া ভাবতে থাকে, কেন কেউ আসে না এখানে। লাশটা খুলে দেখার ইচ্ছা হয় তার, আর কিছু না ভেবেই সে লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে। খুলেই আবছা আলোয় একটা মুখ দেখতে পায় সে। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বুঝে সেদিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়, মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি। রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে মাঝি। রহমত মিয়া একটু রেগে যায়, মাঝির দিকে থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে। কিন্তু এ কি, লাশ চোখ মিলল কিভাবে? দুইটা হলুদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। ভারী রাগ হয় রহমত মিয়ার, সে সাথে বুকটাও কেন যেন একটু কেঁপে ওঠে। দুইটা হলুদ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবহু দেখতে তার পাশে দাঁড়িয়ে থাকা মাঝির মতো। জোরে সোরে শব্দ করে হাসতে থাকে দুইজন একই চেহারার মানুষ, এবং এদের কাছ থেকে পালানোর জোর চেষ্টা করে রহমত মিয়া, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে। জ্ঞান হারায় রহমত মিয়া। সে যখন গ্রামে ফিরে খালে ভেসে, তখন তার একটা চোখ ছিল না। এরপর আর কোনোদিন সে মাছ ধরতেও যায়নি। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাদের একজন লিসেনার্স পাঠিয়েছেন। তার নাম হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। ওনার বাড়ি চাঁদপুর জেলায়। উনি চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন, যেটি একটি দিঘি কেন্দ্রিক ঘটনা। ঘটনাটির স্থান চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রাম। আর এই ঘটনাটি তিনি শুনেছেন তার নানার মুখ থেকে। আর এই ঘটনাটি যখন ঘটেছিল তার নানার দাদার সময় যখন ছিল, এটা বহু আগের ঘটনা। এটা উনি যে সময়টি উল্লেখ করেছেন সেই অনুযায়ী এই সময়টি প্রায় 1850 সাল বা এই সময়কালের একটা ঘটনা আর কি, মানে অনেক আগের ঘটনা। আর বর্তমানে ওনার নানাদের যে বাড়িটি ছিল বা এখন যে বাড়িটি আছে, ওইটা ওই সময়ে একটি হিন্দু বাড়ি ছিল, বা ওই সময় হিন্দু পরিবাররা বসবাস করত। আর ওনার নানার বাড়ির নাম প্রধানিয়া বাড়ি, কিন্তু নাম প্রধানিয়া বাড়ি হলেও সবাই এক নামে চেনে রামরা বাড়ি হিসেবে। আর রামরা বাড়ি মূলত দিঘির 3 পারে অবস্থিত, মানে দিঘির উত্তর, পশ্চিম এবং পূর্ব, এই 3 দিকে এই রামরা বাড়ি অবস্থিত। আর দক্ষিণ যে পাড়টা রয়েছে দিঘির পাড়ে, এখানে একটি পাকা সড়ক রয়েছে যেখান দিয়ে মানুষ শহরে আসা যাওয়া করে। এই দিঘি কেন্দ্রিক তাদের বাড়ির নাম রাখা হয়েছে, তাই চাঁদপুরের অনেক মানুষই রামরা দিঘি এক নামে চেনে। অদ্ভুত বিষয় হচ্ছে যে বেশ কিছু মানুষ এই দিঘিতে বিভিন্ন মানত করে, দুধ কলা দিয়ে গোসল করে বা বিভিন্ন ভোগ দিয়ে থাকে আর কি। এটা তাদের একটা বিশ্বাস যে এইখানে এগুলো করলে তাদের মনের আশা পূরণ হয় বা বিপদ আপদ দূর হয়। এটা জাস্ট তাদের একটা বিশ্বাস আর কি। তো এই বিশ্বাসের পেছনে বেশ কিছু ঘটনা রয়েছে। উনি সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটির সময়কাল আগেই বলেছি যে আনুমানিক প্রায় 1850 বা 40 বা এইরকমের একটা সময়। ওই সময়ে ওই এলাকাতে সনাতন ধর্মাবলম্বী অনেক পরিবার বসবাস করত। আর এখন যে রামরা দিঘিটি রয়েছে, ওই সময়ে এই জায়গাটি ছিল একটি আবাদি এবং ফসলি জমি। জমির পাশেই ছিল একটি হিন্দু বাড়ি এবং বেশ দূরে দূরে আরো কিছু হিন্দু বাড়ি ছিল। ওই জমির পাশেই যে হিন্দু বাড়িটি ছিল,
সেই বাড়ির যেই প্রধান কর্তা তার নাম ছিল হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। তিনি অন্যের জমিতে হাল চাষ করতেন। তার দুটো হালের গরু ছিল, এটা দিয়ে হাল চাষ করতেন। দেখা গেল জমি হাল চাষ করে দিলে ওই ফসলের একটি ছোট্ট অংশ তিনি পেতেন, এটা দিয়েই তার চলতো। আর রামচন্দ্রের নামেই কিন্তু এই দিঘির নামকরণ করা হয়েছে। যাই হোক, তখন এখানকার এই সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো এই যে জায়গাটা যেখানে যে দিঘি রয়েছে সেখানে চাষাবাদ করতো, যে আশেপাশের যে জমি রয়েছে সেখানেও। কিন্তু তাদের কিন্তু একটা মেজর একটা প্রবলেম ছিল, সেটি হচ্ছে পানির একটা ভয়াবহ সমস্যা ছিল। কারণ তাদের এই যেই গ্রামটি বা ছোট্ট যে একটা কলোনির মতো তারা সৃষ্টি করেছিল কিছু পরিবার মিলে, তাদের আশেপাশে বিশুদ্ধ পানি বা গোসল করার মতো পানির কোনো ব্যবস্থা ছিল না, অনেক দূরে যেতে হতো। বিশেষ করে বাড়ির নারী সদস্যদের খুবই কষ্ট করতে হতো, কারণ রান্না করার জন্য পানি, কাপড় চোপড় ধোয়ার জন্য পানি, তাদের গোসল করার জন্য পানি, খাবারের জন্য পানি, সবকিছুর জন্য এই নারীদেরকেই বহু দূরে গিয়ে এই পানি নিয়ে আসতে হতো, যেটা ছিল একটি অবর্ণনীয় দুর্ভোগের মতো। এই কারণে তখন ওখানকার যারা মানুষ ছিল তখন তারা চিন্তা করলো যে আমরা একটি পুকুর খনন করি। পুকুর খনন করার জন্য তারা একটি জমি নির্দিষ্ট করলো সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে, এবং তারা নিজেরা শ্রম দিয়ে, যেহেতু তাদের আসলে বাইরের থেকে শ্রমিক এনে পুকুর খনন করানো সম্ভব ছিল না, তারা নিজেরা শ্রম দিয়ে এই পুকুর খননের কাজ শুরু করে দিল। এভাবে বেশ কয়েক সপ্তাহ কাজ করার পর যখন পুরোপুরি ভাবে পুকুর তৈরি হয়ে গেল, কিন্তু পুকুর তৈরি করার পরই দেখা দিল এক সমস্যা। তা হচ্ছে পুকুরের পানি বেশি দিন থাকতো না, খুব দ্রুত শুকিয়ে যেত। আর পানি যখন হতো তখন একটি বাচ্চা বা একটি 12-13 বছর বয়সী একটা ছেলে বা মেয়ে যতটুকু উচ্চতা হয় তাদের কোমর পানি, এতটুকু পানি ছিল। কিন্তু এতটুকু পানিতে একটা বড় মানুষেরও কিন্তু গোসল করা হয় না বা তিনি ডুব দিতে পারেন না। এইরকম একটা সমস্যা দেখা দিল। কিন্তু বেশ দূর দূরান্তে যে পুকুরগুলো রয়েছে অতটুকু গভীরতায় কিন্তু তাদের পুকুরের পানি কানায় কানায় পরিপূর্ণ। এই সমস্যা কিন্তু সেখানে নেই। কিন্তু তাহলে এইখানে কেন? সবাই চিন্তা করলো যে হতে পারে যে এখানে পানির লেয়ার কম, অনেক নিচে, এই কারণে পানি সহজে উঠছে না, এরকম হতে পারে। কিন্তু আসলে কি তাই? না, আসলে তা ছিল না। সেটি জানা গেল কয়েকদিন পরে যে আসল ব্যাপারটি কি ছিল। এক রাতে রামচন্দ্র স্বপ্ন দেখে। স্বপ্নে আবছা ছায়ার মতো কোনো একজন মানুষ তাকে এসে বলছে, রামচন্দ্র, এই পুকুরের পানির সমাধান যদি চাস তাহলে তোর 2টি হালের গরু রাতে পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসবি, তাহলে আর পানি শুকাবে না। যখন রাত পোহালো তার ঘুম ভাঙলো, সে স্বপ্নের কথা ভুলে যায়। ঠিক দ্বিতীয় দিনে আবার সেই একই স্বপ্ন দেখে। কেউ একজন এসে বলছে যে তার গরু 2টি পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসতে। কিন্তু সেদিন সে স্বপ্নে তাদের গরু দিতে অস্বীকৃতি জানায়। সে তাদেরকে বলে দেয় যে পুকুর ঘাটে সে গরু বেঁধে আসবে না, কারণ তিনি অত্যন্ত গরিব মানুষ, এই গরু দুটোই তার সম্বল। এই গরু দুটো দিয়ে অন্যের জমিতে হাল চাষ করে তার সংসার চলে। তাহলে এই গরু 2টি যদি বেঁধে দিয়ে আসে তাহলে তার সংসার চলবে কিভাবে? এই জন্য স্বপ্নে যে বা যারা এসেছিল তাদেরকে স্বপ্নের মধ্যেই দ্বিতীয় দিন সে না করে দেয় যে এটি তার পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, স্বপ্নের মধ্যে তাদের সাথে অনেক কাটাকাটিও হয়, কথা কাটাকাটিও হয়। কথা কাটাকাটির একটা পর্যায়ে রামচন্দ্রের ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভাঙে তখন তিনি ভাবেন হয়তো এটা দুঃস্বপ্ন ছিল, তাই তিনি আর কিছু মনে করেননি বা তেমন একটি গুরুত্বও দেননি। তারপরে আর কিছুদিন এই স্বপ্ন তিনি দেখেননি। একটা সময় তিনি ভুলেও যান এই স্বপ্নের কথা। কিন্তু একদিন একটি ভয়ানক স্বপ্ন দেখেন। তা হলো কয়েকজন বিশাল দেহী মানুষের অবয়ব তাকে রাগান্বিত স্বরে বলছে
তোকে অনেকবার বলেছিলাম তোর গরু দুটি দিতে, কিন্তু তুই দিলি না। এবার তোর অনেক বড় ক্ষতি হবে, তবে তোর এই ক্ষতির মাধ্যমে মানুষের উপকার হবে। এই স্বপ্ন দেখার পরে তিনি ঘুম থেকে উঠে বসেন। খুব ভয় পান স্বপ্নটা দেখে, সারা শরীর ঘেমে যায়। পাশে শুয়ে থাকা তার স্ত্রী জিজ্ঞেস করেন, কারণ তার উঠে যাওয়া দেখে তারও ঘুম ভেঙে যায়। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন পুরো ঘটনা তার স্ত্রীকে তিনি খুলে বলেন, যে শুরুতেও যে স্বপ্নগুলো দেখেছেন সেটাও তার মনে পড়ে, যে হ্যাঁ শুরুতেও তো একবার বলেছিল, এবং আজকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে এই স্বপ্নের মধ্যে সেটিও তিনি বলেন। তখন তার স্ত্রী বলেন যে ও কিছু নয়, তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছো, শুয়ে পড়ো। স্ত্রীর সান্ত্বনায় তিনি শুয়ে পড়েন। ঠিক এভাবেই কয়েকটি দিন কেটে যায়। আবারও এই স্বপ্নের কথা তিনি প্রায় ভুলতে বসেছেন, কিন্তু এর মধ্যেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তা হলো, রামচন্দ্রের একটি কন্যা সন্তান ছিল। তার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর হবে। তার নাম কি ছিল তা জাহাঙ্গীর ভাইয়ের নানা উনি বলতে পারেননি, যে ওই মেয়েটির নাম কি ছিল। এক্সাক্ট যে নামটা এটি আসলে জানা যায়নি। তো ওই মেয়েটি অন্যান্য ছেলে মেয়েদের সাথে দুপুরবেলা পুকুরে গোসল করতে নামতো। শুরুতেই বলেছি, পুকুরে কিন্তু আসলে মানুষ ডুবে যাওয়ার মতো পানি ছিল না। একটি 12-13 বছর বয়সী একটা ছেলে বা মেয়ের কোমর সমান পানি ছিল। সুতরাং সেখানে ডুবে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ওরা ওই কোমর পানিতেই ডুব দিত, ডুব দিয়ে গোসল করত, এবং অন্যান্য মানুষ একই কাজ করত। কেউ কেউ ওই মগে করে বা অন্য কোনো পাত্রে পানি নিয়ে গোসল করত, যেহেতু ওই নিচে নামলে পানি ঘোলা হয়ে যায়, এই কারণে অনেকে এই কাজটি করত, কারণ পুকুরে তো পানি নাই, কি করবে। যাই হোক, সবার সাথে যখন পুকুরের পানিতে রামচন্দ্রের মেয়ে নামে এবং পানিতে নেমে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল, এর মধ্যে রামচন্দ্রের মেয়ে নাকি ডুব দেয় পানিতে। বেশ কয়েকটা বাচ্চা সেই ডুব দেওয়া দেখেছে, কিন্তু কয়েক মিনিট হয়ে যায়, রামচন্দ্রের মেয়ে আর ডুব দেওয়ার পরে ওঠে না পানির উপরে। এদিকে বাচ্চা কাচ্চারা বলে যে কি ব্যাপার, ও কোথায় গেল, এত অল্প পানিতে ও কোথায় গেল। তখন এই বাচ্চারাই তাকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু রামচন্দ্রের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ছেলে মেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে যে এই মেয়েকে পাওয়া যাচ্ছে না। তখন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অন্য বড় সদস্যরা চলে আসে। তারা এসে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু রামচন্দ্রের মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখানে একটা বাচ্চা হারিয়ে যাবে, এটা কি আদৌ পসিবল? আদৌ পসিবল নয়। আমাদের স্বাভাবিক চিন্তা বা বিজ্ঞান বলে যে এটা সম্ভব নয়, কারণ যেখানে পুকুরের পানি অল্প সেখানে একটি মেয়ে কিভাবে হারিয়ে যাবে। পুকুরের পানিতে অনেক গভীর হলে সেটা একটা কথা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, রামচন্দ্রের মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, রামচন্দ্র ও তার স্ত্রী, আত্মীয় স্বজন অনেক কান্নাকাটি করে। ওই রাত্রে রামচন্দ্র যখন ঘুমিয়েছিল তখন সে আরেকটি স্বপ্ন দেখে। সেটি হচ্ছে, সেই বিশাল দেহী অবয়বগুলো তার স্বপ্নে আবার আসে, এসে বলছে, তোকে বলেছিলাম তোর গরুগুলো দিতে, কিন্তু তুই আমাদের কথা শুনলি না, তাই তোর মেয়েকে নিয়ে গেলাম। এরপর তার ঘুম ভেঙে যায়, আবার কান্নায় ভেঙে পড়ে সে। সবচেয়ে আশ্চর্যের একটি বিষয় হলো, পরদিন সকালে যে ঘটনাটি ঘটে, এই ঘটনাটি দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। ভোরের আলো ফুটতেই মানুষ যখন খেতে যাচ্ছিল, তাদের বলদ হাল নিয়ে চাষাবাদ করার জন্য, তখন দেখে, আরে এ কি সেই পুকুর যেই পুকুরটা আমরা খনন করেছিলাম, এটা তো এমন ছিল না। সবাই দেখে ওই পুকুরটি বিশাল আকৃতির একটি দিঘি হয়ে গেছে, ওই জায়গায় সেই পুকুরটি আর নেই, এটি বিশাল আকৃতির একটা দিঘির আকার ধারণ করেছে। এবং এই পুকুরটি দিঘি হয়ে যাওয়ার কারণে আরো তো মাটি খনন করতে হয়েছে, সেই মাটিগুলো খুব সুন্দর করে পুকুরের পাড়
বাধাই করা হয়েছে, মানে উঁচু করে বাঁধ দেয়ার মতো বাধাই করা হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এমনটি কেন হলো? আর ওই দিঘি পানিতে কানায় কানায় ভর্তি। এলাকার বড় বড় হুজুর, যা আলেম ছিলেন বা পুরোহিত যারা ছিলেন তাদের ধর্মের, সকলে একই কথা বলে যে এটি কোনো মানুষের কাজ নয়, এটি জিনেদের কাজ। জিনেরাই এখানে এটি খনন করেছে। যাই হোক, এভাবে কেটে যায় কয়েক মাস, কয়েক বছর। আস্তে আস্তে মানুষ ভুলে যায় রামচন্দ্রের সেই মেয়ের কথা। এরপর দিঘি কেন্দ্রিক নতুন কিছু ঘটনার সৃষ্টি হয়। তা হলো, রাতের বেলা অনেক মানুষ দূর দূরান্ত থেকে যখন বাড়িতে ফেরে, তখন দিঘির পাশ দিয়ে যেহেতু যাতায়াতের পথ ছিল, এখন যেটা রয়েছে তখনও তেমনই ছিল, তখন দিঘির দক্ষিণ পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখতো যে পুকুরের ঠিক মাঝখানে একটি নৌকার মতো কিছু একটা, কিন্তু ঠিক নৌকা না, তার উপরে লাল শাড়ি পরা একটি মেয়ে বধূর সাজে বসে আছে। সবাই দেখতো এটি রামচন্দ্রের সেই মেয়েটি, যে মেয়েটি পানিতে ডুবে গিয়েছিল। এটি দেখে সবাই ভয় পেত, দৌড় দিয়ে সবাই এই পথটি অতিক্রম করার চেষ্টা করত। অনেক মানুষ ভয় পেত, কিন্তু কোনো মানুষের কখনো কিন্তু কোনো ক্ষতি হয়নি। তারপর থেকে সেই হিন্দু বাড়িতে যখন কোনো বিয়ের বা বড় অনুষ্ঠান হতো, তখন দিঘির ঘাটলায় উঠে আসতো স্বর্ণের থালা, প্লেট, বড় বড় হাঁড়ি পাতিল বা বিভিন্ন আসবাবপত্র, যাতে করে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলো সম্পন্ন করা যায়। ওই দিঘিতে খুবই একটি ভয়ানক ঘটনা, যেই ঘটনা আজ পর্যন্ত মানুষের মুখে মুখে রয়েছে। রামচন্দ্রের মেয়ের ঘটনা তো রয়েছেই, কিন্তু আরো একটি ঘটনা যেটি খুবই দুঃখজনক এবং সকলের সামনে দিনের বেলাতে ঘটেছিল, এবং যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে হিরণ। হিরণ সে মাছ ধরার কাজ করত, সে হিরণ জেলে হিসাবে পরিচিত ছিল। ওই ঘটনারও বহুদিন পরে যখন মানুষজন ওই দিঘিতে মাছ চাষ করত বা মাছ ছাড়ত, আমি আগেই বলেছি ওই দিঘিতে মানুষের কোনো ক্ষতি হতো না। মানুষ হয়তো বা দেখতো কিছু, কিন্তু তেমন কোনো ক্ষতিকারক হতো না, যার কারণে জেলেরা ওই দিঘিতে মাছ ছাড়ত। যখন মাছ মানে বড় হতো, তখন সেই মাছ পুকুর থেকে তুলে বাজারে বিক্রি। তো এমন একটি ঘটনা, যখন ওই মাছ তোলার সময় হয়ে যায়, তখন বেশ কিছু জেলে যে চতুর্দিকে জাল দিয়ে যায় মাছ তুলে আনা হয়, ঠিক তেমন জাল পুকুরে ফেলা হয়। জালগুলো ঠিকঠাক মতো ছড়িয়ে দেওয়ার জন্য মাঝখানে একটি নৌকা ছিল, ওই নৌকাতে দুইজন মানুষ ছিল। তার মধ্যে একজন ছিল সেই হিরণ জেলে। যখন ওই পুকুরে বা ওই দিঘিতে জাল ফেলা হয়, জাল ফেলার পর মাঝখানে ওই নৌকাতে ওই হিরণ জেলে ছিল। তারপর আস্তে আস্তে অন্য যারা জেলেরা ছিল তারা জাল টানা শুরু করে। জাল যখন টানা শুরু করে, জালের একটি অংশ যখন ওই পুকুরের মাঝখান দিয়ে চলে আসছিল, তখন হঠাৎ করে জালের একটি অংশ আটকে যায়। হিরণ সে একটু ছিপছিপে গরম ছিল এবং খুব সাহসী ছিল এবং সাঁতারও ভালো জানতো এবং পানির নিচে ডুব দিয়ে দীর্ঘক্ষণ থাকতে পারতো। এই কারণে অন্য জেলেরা বলল যে, হিরণ একটু ডুব দিয়ে দেখতো জালটা কিসে আটকালো। হিরণ স্বাভাবিকভাবেই ডুব দেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, হিরণ আর পানির উপরে ভেসে আসে না, মানে ভেসে ওঠে না। অনেকক্ষণ হয়ে যায়, সবাই খোঁজাখুঁজি করা শুরু করে, অন্যরা ডুব দেয় যে কি হলো, হিরণ কোথায় গেল। কিন্তু হিরণকে আর খুঁজে পাওয়া যাবে না। খোঁজাখুঁজির একটা পর্যায়ে সবাই যখন ধরেই নিয়েছে যে হিরণকে আর জীবিত পাওয়া যাবে না, তখন হঠাৎ করে শত শত মানুষের সামনে আশ্চর্যজনকভাবে হঠাৎ পানির উপর হিরণ ভেসে ওঠে এবং সে দিব্যি সাঁতরে পুকুর পাড়ে চলে আসে।
যখন আশেপাশের মানুষ যারা যখন শুনেছিল যে হিরণ হারিয়ে গেছে, উৎসাহী কিছু লোক এসেছিল। তারপরে যখন মাছ মানে জেলেরা মাছ টানে, তখন মাছ কেনার জন্য আরো কিছু লোকজন আসে। আর এমনিতেও কিছু মানুষজন দেখে যে মাছ কতটুকু জেলেরা ধরতে পারছে। এরকম বেশ কিছু মানুষ সেখানে ছিল। তারা সবাই খুব অবাক হয় এবং প্রত্যেকেই হিরণকে জিজ্ঞাসা করে, এতক্ষণ তুমি পানির নিচে কি করছিলে? হিরণ কোনো প্রশ্নের উত্তর দেয় না। সবাই আরো একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। হিরণের ঠোঁটে পানের পিক লেগে এই ঠোঁট দুটি লাল হয়ে আছে। কিন্তু মজার বিষয়, হিরণ কিন্তু কখনো পান খেত না। সবাই বলে, কি ব্যাপার হিরণ, তুমি পানির নিচে পান পেলে কোথায়? কিন্তু হিরণ কোনো বিষয়ে কোনো কথা বলতে রাজি ছিল না। কিন্তু আশেপাশের মানুষরাও তো নাছোড়বান্দা, তারা ক্রমাগত প্রশ্ন করেই যাচ্ছিল। এক পর্যায়ে হিরণ বেচারা নিরুপায় হয়ে বলতে বাধ্য হলো সেই ঘটনা। হিরণের ভাষ্য মতে, হিরণ যখন পানির নিচে ডুব দেয় তখন সে পানির নিচে চলে যায়, কিন্তু হঠাৎ করে দেখে যে নিচে কোথাও পানি নেই, সেখানে শুকনো জমি। আর সেখানে দেখতে পায় নববধূর সাজে লাল টুকটুকে বেনারসি পরা একটি ছোট্ট মেয়েকে। কিন্তু ঘোমটা দিয়ে মেয়েটির চেহারা ঢাকা ছিল, এই জন্য চেহারাটা খুব ভালো করে দেখতে পায়নি। ওই মেয়েটি তাকে অনেক আপ্যায়ন করে, অনেক কিছু খেতে দেয়। হিরণ খুব অবাক হয় যে আমি কোথায় আসলাম, আমি কি পৃথিবীতে আছি না অন্য কোনো জগতে চলে আসি? কিন্তু হিরণ বুঝতে পারে যে না, অন্য কোনো জগতে সে চলে আসেনি, সে পৃথিবীতেই আছে। কিন্তু ওই মেয়েটি তাকে অনেক খাওয়ার জন্য রিকোয়েস্ট করে এবং হিরণ খায়। এবং খাবার শেষে বিদায় নেওয়ার সময় আমরা অনেক সময় দেখি গ্রামে দাওয়াত খাওয়ার পরে পান দেয়া হয় আর কি, পান সুপারি দেয়া হয়। তখন হিরণকে ওই মেয়েটি পান দিয়ে আপ্যায়ন করে এবং যাওয়ার সময় বলে দেয় যে এই ঘটনা তুমি কাউকে বলবা না, যতই প্রেসার দিক মানুষ, কিন্তু আজকের এই ঘটনাটি তুমি কাউকে বলতে পারবা না। তো হিরণ যখন এই কথা বলে ফেলেছে, বলতে দেরি হয়েছে, কিন্তু হিরণের নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে রক্ত বের হতে দেরি হয়নি। গল গল করে রক্ত পড়া শুরু হয় এবং সকলের সামনে হিরণ ছটফট করতে করতে মারা যায়। হিরণের এই বিষয়টি আজও অজানা রয়ে গেছে। আসলেই কি এই ঘটনা ঘটেছিল পানির নিচে? সবাই ধারণা করে যে পানির নিচে সে যাকে দেখেছিল সেটি সেই রামচন্দ্রের মেয়ে। দিঘির প্রায় চারপাশে রয়েছে বাঁশঝাড় এবং বড় বড় গাছপালা দিয়ে ঘেরা। এখনো মানুষ দিঘির পাড়ে দিয়ে যেতে ভয় পায়। এখনো লোকে মুখে শোনা যায়, যখন রাতে দিঘির পাশের রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, এখনো লাল টুকটুকে বেনারসি পরা কোনো এক ছোট্ট নববধূ, যার বয়স অনেক কম, তাকে দেখা যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যেই ঘটনাটা আমাদের গ্রামেরই বহু বছর আগের একটি ঘটনা। ঘটনাটি আমি আমার চাচার মুখ থেকে শুনেছিলাম। আর আমার চাচা কখনোই মিথ্যা গল্প বানিয়ে আমাদেরকে বলতেন না। আর আমার চাচা একজন সাহসী মানুষ, তিনি আসলে কখনোই জিন ভূতে বিশ্বাসী ছিলেন না। আর জিন ভূতের ঘটনা শুনলেই উনি বেশ হাসাহাসি করতেন। কিন্তু এই ঘটনাটি বলার সময় আমি নিজে তার চোখে অনেক ভয় দেখেছি। তো রাসেল ভাই, আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আর এই ঘটনাটি যখন ঘটেছিল তখন একটা বর্ষাকালের সময় চলতেছিল, বর্ষার একটা মৌসুম চলতেছিল। তখন আমাদের গ্রামের আশেপাশের যে ছোটোখাটো বিলগুলো ছিল, সেই বিলগুলো একদম পানিতে ভরে গিয়েছিল। আর আমাদের গ্রামটা এমন একটা গ্রাম, যেই গ্রামের সমস্ত ছোটোখাটো বিলগুলো একটা বড় নদীর সঙ্গে মিশে যেত, মানে সবগুলো বিল একসঙ্গে কানেক্টেড ছিল আর কি। তো যখন বর্ষাকাল চলে আসতো তখন আমাদের গ্রামের চারপাশে শুধু পানি আর পানি হয়ে যেত, কারণ একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে যেত। আর একটার সঙ্গে আরেকটা আলাদা করার মতো সেই রকম মানে
তফাৎ ছিল না, শুধুমাত্র আমাদের মেইন রোড যেগুলো ছিল সেই রোডগুলোই দেখা যেত, বাকি আর কোনো কিছুই দেখা যেত না। আর এই বর্ষার সময়ে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। আর এই মাছ পাওয়ার প্রধান একটা কারণ ছিল যে এলাকার যে ছোটোখাটো পুকুরগুলো ছিল, ছোট ছোট পুকুরগুলো, সেই পুকুরগুলো একদম পানিতে ভেসে যাইতো। তো ভেসে যাওয়ার ফলে সেই পুকুরে যেই মাছগুলো ছিল সেই মাছগুলো আর কি বাইরে বেরিয়ে যেত এবং প্রচুর পরিমাণে মানুষ মাছ পেত। বিশেষ করে বোয়াল মাছ, আইর মাছ, শোল মাছ আর মাগুর মাছের তো হিসাবে নেই। আমিও এখন মাছ মারি, কিন্তু এখন ওই রকম মাছ পাওয়া যেত না। আর ওই সময়ে আর কি গ্রামের যে মানুষরা ছিল তারা রাত্রের বেলায় বেশি মাছ ধরতেন। আর রাত্রের বেলায় মাছ ধরার বিষয়টা কিন্তু নতুন না। ওই চাচার যে আমার যে দাদা ছিলেন, ওই দাদাও রাত্রের বেলায় মাছ ধরতেন। আর যখন মাছ ধরতেন তখন কিন্তু তাদের একটা নির্দিষ্ট পরিমাণের জায়গা ছিল যে এই জায়গাগুলোতে মাছ মারা যাবে, আর বাকি যেই জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে মাছ মারা যাবে না। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভয়ানক ঘটনা আগের থেকেই প্রচলিত ছিল। আর এইরকমই একটা জায়গা ছিল কালোডোবা নামে। কালোডোবা নামে একটা জায়গা ছিল। এই জায়গাটার মানে দিনের বেলা মানুষে মাছ মারত, কিন্তু রাত্রের বেলা সেখানে যাওয়া একদমই নিষেধ। সেখানে কেউ সহজে একদমই যেত না। বৃদ্ধরা বলতো বহু বছর আগে ওই জায়গাটায় একটা নৌকা ডুবে কয়েকজন মানুষ মারা গিয়েছিল, তাও আবার এই বর্ষার সময়ে। তারপর থেকেই সেখানে মাঝরাতে বিভিন্ন রকমের ঘটনা ঘটতো, বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা আর কি ঘটতো। কেউ বলতো পানির নিচে আলো দেখা যায়, আবার কেউ বলতো পানির নিচে মানুষের কান্নার শব্দ শোনা যায়, আবার কেউ বলতো যে পানির নিচে বড় রকমের একটা শোল মাছ দেখা যায়। তবে এই যে ভৌতিক ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো আমার চাচা একদমই বিশ্বাস করতেন না। আমি রাসেল ভাই প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে আমার চাচা কিন্তু একদমই এই ভূত পেতে বিশ্বাসী ছিলেন না। তো তিনি কি করলেন, তিনি একদিন রাত্রের বেলায় তার আরও দুই বন্ধু সেলিম এবং হাবিবকে নিয়ে মাছ ধরতে যাবেন সেই কালোডোবাতে। সেদিন ছিল একদমই আমাবস্যার রাত, ঠিক বর্ষার শেষের দিকেও না শুরুর দিকেও না, একদম মাঝখানের একটা অবস্থা। আকাশে কোনো চাঁদ নেই, চারদিকে একদমই ঘুটঘুটে অন্ধকার। শুধু আমার চাচা যে হারিকেনটা নিয়ে গিয়েছে আলো জ্বালানোর জন্য, আর দূরে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। রাসেল ভাই তখন কিন্তু এইরকম লাইট ছিল না বা আধুনিক যে ব্যবস্থা, এইগুলো ব্যবস্থা ছিল না। শুধুমাত্র হারিকেনের আলো জ্বালিয়ে বা হেসাকা ছিল এক ধরনের বড় আলো জ্বলে, ওই রকমের জিনিস নিয়েই তারা মাছ মারতে যেত। তো যখন আমার চাচারা মাছ মারতে বের হয়েছে তখন প্রায় রাত 12টা বাজে। তারা একটা ডিঙ্গি নৌকা নিল, নৌকা নিয়ে বিলের দিকে চলে যাওয়া শুরু করলো। এবং তারা তাদের মানে মেইন লক্ষ্য হচ্ছে তারা কালোডোবা পর্যন্ত যাবে আর কি। কালোডোবা যেই জায়গাটা ছিল সেই জায়গা পর্যন্ত যাবে। তো প্রথম কয়েক ঘন্টা তারা ভালোই মাছ পাচ্ছিল। মাছ মানে তারা তো আসলে ওই ঝাঁকি জাল ফেলতো আর হচ্ছে ফাঁসি জাল ফেলতো। তো ঝাঁকি জাল ফেলার মানে ফেলে খালি তুলতো, সাথে সাথেই তারা ভীষণ মাছ পেত, অনেক মাছ পেত। ধরেন যে চেংটি পুটি সহ শোল বোয়াল তো থাকতোই আর কি। তো এত মাছ পাওয়ার পর তারা তিনজনেই এত বেশি খুশি হয় যে আসলে তারা অবাক হয়ে যায়, কী রে বাবা রে বাবা, রাত্রের বেলায় এতই মাছ পাওয়া যায়। তো তারা বেশ মনের আনন্দে মাছ মারা শুরু করে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত রকমের কিছু ঘটনা তাদের সঙ্গে ঘটতে শুরু করে। তারা হঠাৎ করেই দেখে যে পুরো বিলটা একদমই নিঃশব্দ হয়ে যায়। এতক্ষণ থেকে যেই ব্যাঙের ডাকগুলো ডাকছিল, তারপর ঝিঝি পোকার যে ঝিঝি শব্দগুলো আসতেছিল, তারপর বাতাসের শঁ শঁ শব্দ আসতেছিল, মানে এই কোনো শব্দই তাদের কানে আসতেছে না। একদমই নিস্তব্ধ হয়ে গেছে জায়গাটা। মনে হচ্ছে যে তাদের নিঃশ্বাসের শব্দ আর ওই যে পানির মধ্যে যে তারা বৈঠাটা বাওয়াচ্ছে, এই শব্দ ছাড়া আর কোনো শব্দই তারা নিতে পারতেছিল না। আর এতটাই নিস্তব্ধ তাদের কাছে লাগতেছিল যে মাঝে মধ্যে তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছিল, কারণ ওই নিঃশ্বাসের শব্দটা ছাড়া আর কোনো শব্দই তাদের তখন কানে পড়তেছিল না। এরপর আমার চাচার বন্ধু যে হাবিব ছিল, সেই হাবিব চাচা বলে, বিষয়টা তো আমার কাছে ভালো লাগতেছে না, চল ফিরে যাই, মানে মাছ তো অনেকেই মারছি। তখন আমার চাচা হাসতে হাসতে বলেন, তুই এত ভয় পাস কেন? এত ভয় পেলে চলবে? মাছ ধর, কোনো কথা বলিস না, মাছ ধর। তখন তারা মাছ ধরতে শুরু করলো। আর তার একটু পরেই তারা
মানে এটা বুঝতে পারলো তিনজনেই যে নৌকার নিচে কিছু একটা ধাক্কা খেয়েছে, ধুপ করে একটা ধাক্কা লাগছে। ধাক্কাটা এতটাই ছিল যে তারা তিনজনেই কেঁপে উঠেছিল, এমনভাবে একটা ধাক্কা। তো তারা প্রথমে কোনো কিছু আর কি মানে তোয়াক্কা করেনি, তারা ভাবতেছে হয়তো কোনো মানে পুরোনো গাছ বা কোনো কিছু ধাক্কা লেগেছে। তো তারা তাদের আবার এটাকে ভুলে গিয়ে আনমনে তারা আবার মাছ মারতে শুরু করে। তো মাছ ধরার একটা সময় পর তারা দেখলো যে এবার তাদের নৌকাটাকে কোনো কিছু একটা ধাক্কা মেরেছে। মানে এর আগের বার দেখলো তারা কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছে নৌকাটা, এবার দেখলো যে নৌকাটাকে কোনো কিছু একটা মানে ধাক্কা মেরেছে। প্রথম প্রথম তারা ভাবতেছিল যে হয়তো কোনো বড় ধরনের মাছ বা বড় ধরনের কোনো কিছু আর কি। তো এর কয়েক সেকেন্ড পর আবারও একটা ধাক্কা আসে, এবার ধাক্কাটা আরও জোরে ধাপ করে একটা ধাক্কা পায় আর কি। মানে এমন মনে হচ্ছে তারা নৌকা থেকে পড়ে যাবে এরকম আর কি। তো এরপর তারা তিনজনে একে অপরের দিকে তাকালো, এবার কারো মুখে হাসি নেই। কিছুক্ষণ পর তারা নৌকার মধ্যে দেখলো যে অনেকগুলো জল জমে গেছে, পানি জমে গেছে। সেই পানিগুলো তারা মানে তুলতেছে, তাদের কাছে ওই যে একটা মানে প্লেট ছিল, সেই প্লেট দিয়ে তারা পানিগুলো তুলতেছে। তো পানিগুলো তোলার 10 মিনিট পর, 10 থেকে 15 মিনিট পর তারা দেখছে যে তারা যে একটা বড় ফাঁসি জাল পেতে রেখেছে, সেই ফাঁসি জালটা ভীষণভাবে লড়ছে, এমনভাবে লড়ালড়ি করতেছে মনে হচ্ছে যে তাদের জালটা পুরো ছিঁড়ে টিড়ে যাবে, এরকম বিশাল কিছু আটকা পড়েছে এরকম আর কিছু। তখন আমার যে চাচারা ছিল, চাচা এবং চাচার যে দুই বন্ধু ছিল, তারা তিনজনে মিলে সেই জালটাকে টানতে শুরু করলো। রাসেল ভাই তখনকার জালগুলো কিন্তু খুবই শক্ত ছিল আর ভারীও ছিল, কারণ তারা কিন্তু সেই মাছগুলো, সেই জালগুলো দিয়ে বড় বড় মাছ আটকাতো। এখন তো আর হয়তো বড় বড় মাছ নেই। তো তারা যখন তিনজনে কিন্তু শক্তিশালী, তাগড়া জুয়ান আর কি তখন ছিল, তিনজনেই টানতেছে জালটা, কিন্তু টানটা মানে এমন মনে হচ্ছে যে যেন নিচের দিকে কেউ কোনো কিছু টানতেছে। মানে তারা উপরের দিকে টানতেছে কিন্তু জালটা নিচের দিকে যাচ্ছে। মানে এমন মনে হচ্ছে যে কোনো বড় ধরনের মাছ হয়তো তাদের সেটাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মানে এত জোরে টানছে যেন নৌকাটা ধীরে ধীরে সামনে এগোতে শুরু করলো আর কি। তখন আমার চাচার যে বন্ধু সেলিম ছিল, উনি চিৎকার করে বলে, কেটে দে, জাল কেটে দে, জাল কেটে দে, এটা বড় ধরনের কিছু হবে, এটাকে ধরা যাবে না, ছেড়ে দে, এটার সাথে ভেজাল করা যাবে না। কিন্তু আমার যে চাচা ছিল, সেই চাচা তো আমি প্রথমেই বলেছি কোনো কিছুতে ভয় পায় না। উনি মনে মনে ভাবতেছে এটা হয়তো বিশাল কোনো বোয়াল মাছ, এই মাছটাকে আমি ধরে বাড়ি নিতে যাবই, তোরা যাই বলিস আর না বলিস। তো যাই হোক, আমার চাচা একটু শক্তিশালী ছিল এবং ওরা দুইজন বলে যে না ঠিক আছে, উনি তো আছে, তাহলে কোনো সমস্যা নেই। তারা তিনজন আবারও জোরে টান দিল। ঠিক তখনই পানির ভিতর থেকে একটা বিশাল রকমের শব্দ এলো। শব্দটা এরকম যেন কেউ মানে শ্বাস নিচ্ছে, ওই পানির ভিতরে থেকে বকবকি একটা আওয়াজ উঠলো আর কি, একদমই মানুষের মতো। মানে মানুষের মতো একটা মানুষ নিঃশ্বাস নিলে যেরকম উপরের মধ্যে একটা বকবকি ওঠে, ঠিক সেরকম একটা কিছু। তখন এটা দেখার পর আমার যে তিনজন চাচা ছিল, তিনজনেই একদম ভয়ে জমে যায়। এরপর তারা দেখে যে ধীরে ধীরে পানির ওপর কিছু একটা ভেসে উঠতেছে। মানে ধীরে ধীরে বলতে আস্তে আস্তে জালটা অটোমেটিক আর কি উপরের দিকে আসতেছে। তারা প্রথমে দেখে যে একটা মাথা দেখা যাচ্ছে, মাথা চুল আর কি, তারপর কাঁধ, এরপর পুরো একটা শরীর যেন ভেসে উঠল। চাচা পরে বলছিলেন জীবনে এত ভয় তিনি পেয়েছেন, আসলে এই ভয়টা তিনি আসলে কখনোই কোনোভাবেই পাননি, কারণ সেটা কোনো মাছ ছিল না, দূর থেকে দেখতে একটা কোনো মানুষের মতো লাগছিল, একদম ফোলা, মনে হচ্ছে যেন তার গোস্ত টোস্তগুলো একদম ফুলে গেছে, সাদা পানিতে ভেজা, একদম ভেজে পুরা শরীর টরিল একদম পুরো মানে মাছ খেয়ে ফেলেছে এরকম টাইপের। মানে মাথার চুল পানির উপরে ছড়িয়ে আছে, জালের মধ্যে একদম আটকে ছিল। তখন আমার মামা যে মানে মামার বন্ধু যে হাবিব ছিল, উনি আর কি একজন হুজুর টাইপের লোক ছিল, তো উনি সঙ্গে সঙ্গে কালেমা পড়তে শুরু করেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করেন। ঠিক সেই মুহূর্তে মামার যে আরেকজন বন্ধু ছিল যে সেলিম, উনি আবার ভয়ে একদম কাঁদতে থাকেন, উনি একটু বেশি একটু ভয় টাইপের। তো আর ঠিক তখনই জালের ভিতরে জিনিসটা, যে ভিতরটা জিনিসটা ছিল, সেই জিনিসটা ধীরে ধীরে মাথা তুলতে শুরু করে। এবার তারা স্পষ্ট দেখতে পায় চোখ দুটো একদম খোলা, একদম তাদের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। এরপর মুহূর্তেই পুরো বিলটা একদম একটা কাঁপানো হাসির শব্দে ভেসে যায়, হা 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 হা, বিশাল অট্ট হাসি দেখে একজন হাসতেছে এরকম।
শব্দটা চারদিক থেকে এমনভাবে আসতেছিল যেন মনে হচ্ছে যে এই শব্দটার ঘোরে তারা আটকে গেছে। কেউ বুঝতে পারতেছিল না যে আসলে এই হাসির শব্দটা কোথা থেকে আসছে। চাচা আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করেনি, তার হাতে যেই ছুরিটা ছিল সেই ছুরিটা দিয়ে জালটা কেটে ফেলে দেন এবং জালটা পানিতে পড়ে অথই জলে আর কি ডুবে যায়। আর সেই সঙ্গে সঙ্গে জালের মধ্যে আটকে থাকা যে জিনিসটা ছিল সেটাও ডুবে যায়। এরপর আমার তিনজন চাচাই দ্রুত বইটা চালিয়ে ফিরে আসতে শুরু করে। মনে হচ্ছে না ঘটনাটা শেষ, কিন্তু ঘটনাটা তখনও শেষ হয়নি। নৌকাটা যতই এগোচ্ছিল ততই মনে হচ্ছিল কেউ যেন তাদেরকে পিছনে অনুসরণ করছে। পানির উপর ঢেউ উঠতেছিল যেন বিশাল বড় কিছু তাদের পিছনে সাঁতার কেটে আসতেছে। কিন্তু তারা ঘুরে দেখলেই দেখে যে আসলে কিছুই নেই, তাদের নৌকার যে ঢেউটা আছে সেই ঢেউটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে থেকে যে সেলিম চাচা ছিল সেই সেলিম চাচা চিৎকার করে ওঠে, কারণ সে নৌকার পিছনে একটা হাত দেখতে পায়। হাতটা ছিল মানুষের একদম হাত, কালো লম্বা, নৌকার একটা কিনারা ধরে রেখেছে। চাচা ঘুরে তাকাতেই হাতটা পানির মধ্যে মিলিয়ে যায়। এরপর আমার চাচা সহ বাকি যে দুইজন ছিল প্রাণপণে নৌকার বইটা চালাতে থাকে, কিন্তু তারা এতটা নদীর মাঝখানে গিয়েছিল তাদের আসতে অনেকটা সময় লাগে। দেখলো প্রায় আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পর তারা গ্রামের যেই ঘাটটা আছে সেই ঘাটটার একটা আলো দেখতে পায়। আলো দেখতে পেয়ে তাদের আসলে একটু ভালো লাগা শুরু করে, কিন্তু আশ্চর্যজনক বিষয়টা হলো যে ঘাটের কাছাকাছি আসতেই তারা দেখতে পারে যে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। আবার ব্যাঙ ডাকা শুরু করে, আবার বাতাস বইছে, আবার রাতটার মধ্যে যে ঝিঝি পোকাগুলো ছিল পানির মধ্যে সেই ঝিঝি পোকাগুলো শব্দ করতেছে। মানে সব কিছুই মনে হচ্ছে তাদের কাছে স্বাভাবিক লাগতেছে। পরদিন সকালবেলা তারা কয়েকজন বৃদ্ধ মানুষকে, আমার দাদা সহ দাদার যে প্রবীণ বন্ধুরা ছিল তাদেরকে এই ঘটনাটা শেয়ার করে। সব শুনে গ্রামের সবচেয়ে বয়স্ক যেই আমার মুরব্বী দাদু ছিল সেই দাদু একদমই চুপ থাকেন। চুপ থেকে কিছুক্ষণ পর তিনি বলেন, তোরা কালোডোবায় গেছিলি নাকি? ওইদিকে তো যাওয়া নিষেধ, তোরা ওইদিকে গেছিস কেন? আমার চাচা মাতালেরে জবাব দেয়, হ্যাঁ আমরা ওইদিকে গেছিলাম। তখন ওই বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, বহু বছর আগে সেখানে যে নৌকাটি ডুবেছিল তার সব লাশ কিন্তু পাওয়া যায়নি। তিনি এর আর বেশি কিছু বলেননি। এবং আমার চাচা আর কি তখন বলে যে আমি সেই ঘটনার পর আর কোনোদিন রাতের বেলা ওই বিলে মাছ ধরতে যাইনি। আর আশ্চর্যজনক বিষয়টা হলো, সেদিন যে নতুন জালটি তারা কেটে ফেলেছিল তার একটা অংশ কয়েকদিন পর বিলের অন্য পাশে ভেসে ওঠে। জালের সঙ্গে জড়িয়েছিল কয়েক গুচ্ছ লম্বা মানুষের চুল। কে বা কি ছিল সেটা আজও জানা যায়নি, কিন্তু ওই গ্রামের মানুষ ওই জালটা সহ চুলগুলো আমার চাচাকে দিয়ে যায় আর কি। আমাবস্যার রাত, কালোডোবা এবং এই সব কিছু ওই চুল এগুলা দেখলে আমার চাচা এখনোই বেশ খানিকটা ভয় পেয়ে যান। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এই ঘটনাটি ঘটে যায় তমালের মামার এক বন্ধুর সাথে, যার নাম ছদ্মনাম, যার আসল নামটি যথাযথ কারণে প্রকাশ করছি না। তার নাম ধরে নিচ্ছি খোরশেদ। এবং খোরশেদ তমালের মামার একজন কাছের বন্ধু, এবং তমালের মামা যখন ঢাকায় থাকতেন তখন এই খোরশেদ ছিলেন তমালের মামার খুব কাছের বন্ধু। তারা একসাথেই কলেজ জীবন পার করেছেন। তো খোরশেদের সাথে তমালের মামার খুব বেশি বন্ধুত্ব, তারা একসাথে ঘোরাফেরা করতো, একসাথে আড্ডা দিত সবকিছু, এবং তাদের খুব বেশি ইন্টারেস্ট ছিল অতিলৌকিক ব্যাপারগুলোতে। তারা একসাথে এগুলো নিয়ে গবেষণা করতেন, আলাপ করতেন। এবং এই ঘটনাটা যে সময়কার সেটা 90-এর দশক। 90-এর দশকে আসলে মানুষের ডিজিটাল যেই সাবজেক্টগুলো সেগুলো তখন পর্যন্ত এইভাবে ডেভেলপ করেনি। যদিও 90-এর দশকের শেষের দিকে হয়তো দেশেও মোবাইল ফোন চলে এসেছিল, কিন্তু সেটা এত অ্যাভেলেবেল ছিল না। এছাড়াও অন্যান্য ডিজিটাল মিডিয়া সেইভাবে ডেভেলপ করেনি। তখন VHS এর যুগ, অডিও ক্যাসেটের যুগ, এবং বই পড়তো মানুষ। তো যাই হোক, অলৌকিক ব্যাপারগুলো বা এই
অতি ভৌতিক ব্যাপারগুলোতে মানুষের আকর্ষণ খুব বেশি ছিল, যথারীতি তমালের মামার এবং তার বন্ধু খোরশেদের খুব বেশি ছিল। তো তমালদের নানা বাড়ি বৃহত্তর ফরিদপুর জেলার কোন একটা অংশে, এবং আর আমি স্পেসিফিকলি সেই জায়গার নাম বলবো না। তো সেইখানে যেখানে তমালদের নানা বাড়ি ছিল তার কাছাকাছি একটি জমিদার বাড়ি ছিল, বেশ পুরনো একটা জমিদার বাড়ি। এবং সেই জমিদার বাড়ির অনেক পুরনো এবং অনেকটাই ভগ্ন দশা। সেখানে আসলে আমাদের দেশে যেটা হয়, অনেক জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে আরো বেশি ভগ্ন হয়ে পড়ে। আর এই যে জমিদার বাড়িটির কথা বলা হয়েছে, এই জমিদার বাড়িটা নাকি বেশ অযত্নে অবহেলায় পড়ে থাকতো, এবং সেখানে অনেকটাই মানুষের কাছে প্রচলিত আছে ভৌতিক কিছু ব্যাপার স্যাপার। এবং সেখানে বলা হতো যে জমিদার যারা ছিলেন তারা বেশ অত্যাচারী ছিলেন। সেই জমিদার বাড়ির একটা নাকি অত্যাচার কুঠুরি ছিল, যেখানে নাকি মানুষকে বিহেডেড করা হতো, মানে মানুষকে সেখানে তার গর্দান ফেলে দেওয়া হতো সেখানে, এবং সেখানে একটা সুড়ঙ্গ ছিল, সেটা দিয়ে সেটা নিচে ফেলে দেওয়া হতো। এবং মানে বেশ ভয়ঙ্কর, এবং অনেকেই ভয় পেত। সেই বাড়ির পেছনের যে অংশটা, সেখানে অনেকেই দেখতেন যে রাতের বেলা মানুষ, অনেকে বলতেন সেই এলাকার মানুষরা গন্ধ কাটা ভূত হাঁটা চলা করে, অনেকেই নাকি দেখেছেন। যাই হোক, এই জমিদার বাড়ির কথার বলার উদ্দেশ্য হচ্ছে তমালের সেই নানা বাড়িতে সেই সময় তমাল অবস্থান করছিল। তমাল এর সাথে তার মামার বয়সের পার্থক্য মাত্র 6 বছর। তো তমাল তখন অবস্থান করছে নানা বাড়িতে, বেড়াতে গিয়েছে, এবং একই সাথে তার মামা বেড়াতে গিয়েছে। সেই সময় মামার বন্ধু খোরশেদও তাদের সাথে বেড়াতে যায়, এবং তারা সবাই মিলে বেশ আনন্দ ফুর্তি করে, তাদের এলাকায় ঘোরাফেরা করে, আশেপাশের এলাকায় ঘোরে, এবং ঘুরতে ঘুরতে রাতের বেলা যথারীতি ভৌতিক ব্যাপারে গল্প শুরু হয়ে যায়। তাদের যেই রুমটাতে তারা থাকতো, সেখানে তারা একসাথে বসে ক্যারাম বোর্ড খেলছিল, এবং ক্যারাম বোর্ড খেলতে খেলতে এই ভূতের গল্প নিয়ে একটা আড্ডার মতো তৈরি হয়। এবং সে আড্ডাতে ছিল তমালের মামা, তাদের সেই এলাকার একজন বন্ধু, আর খোরশেদ তো বেড়াতে এসছে, এবং তমাল। তো তারা সবাই মিলে আলাপ করে গল্প করতে থাকে। এবং তখন ওখানে ইলেকট্রিসিটি খুব একটা বেশি থাকতো না, ইলেকট্রিসিটি প্রায় লোডশেডিং হতো, এবং ক্যারাম বোর্ড খেলতে খেলতে তাদের সেখানে লোডশেডিং হয়। তো মোমবাতি জ্বালিয়ে খেলা বেশ একটা জমছিল না। তো এমন অবস্থায় এই শুরু হয় ভৌতিক গল্প, ভৌতিক আড্ডা। এই ভৌতিক আড্ডা যখন চলে, তখন তমালের মামা বলে যে এই জমিদার বাড়ির কি অবস্থা রে? তো তখন তার বন্ধু যিনি ছিলেন তিনি বলেন যে বুঝতে এটা তো ওইরকমই আছে, ওখানে তো আসলে মানুষজন যায়ও না, আর পাশে যে ঝোপঝাড় রয়েছে কেউ ঢুকেও না। তো ওই এলাকা তো ওইরকমই পড়ে রয়েছে, কেউ তো যায় না ওখানে কেউ ঢোকেও না, ওই জায়গা ওইরকমই আছে। আর মানুষ তো ভয় পায়, সাপ কোপের আড্ডা, আর অনেকেই নাকি কলাকাটা দেখেছে ওইখানে, তো কেউ ওইখানে যেতে চায় না, ওই জায়গাটা ওইরকমই পড়ে রয়েছে। তো এই কথা শুনে তমালের মামা তার বন্ধুকে বলে, খোরশেদকে বলে। খোরশেদ শুনছে, এবং সে মানে খুব সাহসী একটা ভাব দেখায়, সে নাকি প্রেটেন্ড করতেছে যে আসলে এটা কোনো ব্যাপার না, সে এগুলা কেয়ার করে না। তো খোরশেদকে বলে কিরে খোরশেদ, যাবি নাকি? তার ফ্রেন্ড বলে, তমালের মামা বলে। তখন খোরশেদ বলে যে এগুলা নিয়ে আমি আসলে মাথা ঘামাই না, আমি কয়দিন আগেও এই একজনের ছাদে ছিলাম, যে ছাদে নাকি মানুষ পড়ে মারা গেছে, এবং অনেকেই বলে যে সেই ছাদে নাকি সেই আত্মাকে দেখা যায়। অনেকে নাকি বলে যে ওই ট্যাঙ্কির উপরের ছাদে পা ঝুলায় বসে থাকে। তা আমি সেখানে সারা রাত্রি ছাদে ছিলাম, আমি কাউকে দেখি নাই। তো এগুলা আমার আসলে এখন ভয়ের কিছুই নাই, তোরা বাজি লাগলে আমি যেতে পারি, তবে আমার সাথে বাজি লাগতে হবে। তো যাই হোক, তাদের মধ্যে কথোপকথন হয়। তমালের মামা, তার সেই এলাকার বন্ধু, আর সেই খোরশেদ, তিনজনের মধ্যে কথোপকথন হয়। তমাল শুনছে, সে খুব ইন্টারেস্ট পাচ্ছে, কারণ তারও ভৌতিক ব্যাপারে বেশি আগ্রহ ছিল তমালের। তো এই গল্প গুজবের মধ্যে তমালের মামাদের মধ্যে একটা বাজি হয়ে যায়, এবং সেই বাজিটা সেই সময় 500 টাকার বাজি হয়। 500 টাকা কিন্তু সেই সময় 90-এর দশকে বেশ বড় একটা অঙ্ক। এবং সেই বাজিতে খোরশেদ যিনি ছিলেন তিনি রাজি হয়ে যান। তিনি বলে আমি ওই জমিদার বাড়িতে রাত কাটাতে পারি, তোরা যেখানে বলিস। এবং তখন সেই বন্ধু যিনি ছিলেন, ওই তমালের মামার বন্ধু যে এলাকার, সে বলে যে ভাই আমি তোমার একটা কথা বলি, তুমি যেও না, আসলে এটা একটা ইয়ার্কি ফাইজলামির বিষয় না, এটা আসলে আমি তোমাদের সাথে মজাক করতেছি না, এটা ঠিক হবে না, ওই জায়গাটা আসলেই খারাপ। এই 500 টাকা বাজি মাজি এগুলো ফালতু, আর ওইখানে আরেকটা ব্যাপার আছে, ওখানে সাপখোপ আছে, তো কামড় দিলি পরে সমস্যা হবে, রাত্রিবেলা যাওয়ার প্রশ্নই আসে না। যাই হোক, খোরশেদের খুব রোগ চেপে গেছে, তমালের মামার সাথে তার ছোটখাটো তর্ক বিতর্ক হয় এই ব্যাপারে। এবং সে বলে যে আমি যাব,
যদি তোরা রাজি থাকিস, আর যদি মানে মনে করবো তাহলে তোর টাকার মায়া তুই যেতে চাস না। তো তমালের মা বলে ঠিক আছে, তাহলে তুই কালকে রাত্রে ওখানে যাব আমরা, তুই ওখানে থাকবি। তুই যদি পরদিন স্বাভাবিকভাবে ফিরে আসিস, কিছু না দেখিস, তো 500 টাকা পাচ্ছিস। আর দেখলে তো তুই বুঝলি কি জিনিস, তোর তো এত সাহস। তো ঠিক আছে, তাদের মধ্যে কথাবার্তা রাজি হয়ে যায়। তমালও শুনে, এবং সেই রাত্রে মানে বেশ অ্যাডভেঞ্চারের চিন্তায়, তমালেরও ঘুম হয় না, মানে বেশ অনেক অ্যাডভেঞ্চারে তার টাইম কাটে। সে চিন্তা করে যে কি দেখবে। তো পরদিন মোটামুটি ওই জায়গাটা রেকে করতে যায়, ওই খোরশেদ যায়, এবং তমালের সেই মামার সেই স্থানীয় ফ্রেন্ড যায়, তমালও যায়। এবং যে সে জমিদার বাড়িটা তারা ঢোকে এবং দেখে যে আসলেই আশেপাশে অনেক গাছগাছালি জংলা হয়ে গেছে, ঢোকার রাস্তাটা বেশ জংলা। এবং ঢুকে তারা ওই বাসায় ঢুকে দেখে যে বাড়িটা হচ্ছে চারিপাশ দিয়ে ঘেরা, শ্যাওলা হয়ে গেছে, গাছগাছালি আছে, এবং দরজা জানলা সব মুখ বদ্ধ করে আছে, হা করে আছে। আসলে একটা স্পুকি পরিবেশ, এবং আশেপাশে কেউই নাই ধরতে গেলে। এবং তারা হাঁটতে হাঁটতে যায়। তমাল যেটা লিখছে, সেই বাসাটা এতটাই ভয়ঙ্কর লাগছে দিনের বেলা যে মনে হয় তখনই কেউ পেছন থেকে ডাকবে তাদেরকে, এরকম লাগে। মনে হয় পেছন থেকে কিছু একটা ডাকবে। দিনের বেলায় বেশ অন্ধকার এবং পুরনো হয়ে গেছে। এবং এটা বলা হয় যে পুরনো বাড়িগুলোতে গোখরা সাপের আস্তানা থাকে। এটা অনেকেই এটা জানে যে পুরনো বাড়িতে গোখরা সাপ, বা আমরা যেটাকে বলি কোবরা, এটার কিন্তু আস্তানা থাকে পুরনো দালানগুলোতে। তো এটাও তারা জানে। মোটামুটি তারা হেঁটে হেঁটে যায় ঘুরে ঘুরে, এবং তমালও সেখানে যেয়ে দেখে যে সেই যে জায়গাটার কথা বলা হয়েছে, যেই জায়গায় নাকি মানুষকে শাস্তি দিয়ে বিহেডেড করা হতো, বা সেই জায়গাটার সেই রুম, সেটার মধ্যে দিয়ে আবার পেছনে একটা ছোট জায়গাও আছে যেখানে বিহেডেড করে ফেলে দেওয়া হতো। তো সেই জায়গাটা দেখে তমালের কাছেও গা শিরশির করে ওঠে, তাদের সবারই গা শিরশির করে ওঠে। তো যাই হোক, খোরশেদ তারপরও অনেক সাহস দেখাচ্ছে, সে এটাকে কোনো ব্যাপারই মনে করছে না। আসলেও যে খোরশেদ যিনি ছিলেন, তার সাহস খানিকটা বেশি। তিনি নাকি এখন তার পজিশন হচ্ছে তিনি এখন কাতারে থাকেন। তো যাই হোক, তিনি এই রাজি হন যে রাতে থাকবেন, এবং তমালের মামা তাকে আরেকবার বলে তুই কিন্তু মানে শিওর হয়ে নিস যে তুই থাকবি কিনা। তো সে এক বাক্যে শিওর, এবং তার বন্ধু তাকে রিকোয়েস্ট করে, ভাই তুমি বুঝে শুনে থাকো, তুমি কিন্তু বুঝো, এবং আমরা কিন্তু আশেপাশে থাকবো না। তো সে বলে কোনো থাকার দরকার নেই, তোমরা তোমাদের জায়গায় থেকো, আমি আমার জায়গায় থাকবো। তো যাই হোক, যথারীতি সন্ধ্যা হয়ে যায়, এবং সন্ধ্যার পরে তারা বাড়ি থেকে আবার বের হয়। তখনই অন্ধকার হয়ে গেছে। তমালের মামা এবং সেই খোরশেদ তার মামার বন্ধু, এবং সেই যে লোকাল বন্ধু যিনি আছেন তিনি, তারা একসাথে আসেন। এবং সেই খোরশেদের কাছে যেটা দেওয়া হয়, তাকে কিছু কার্বলিক অ্যাসিড দিয়ে দেওয়া হয় সাপের জন্য, একটা মশার কয়েল দিয়ে দেওয়া হয়, এবং খোরশেদ একটা মশারি চেয়ে নেয়। খোরশেদ বলে যে আমি ওখানে রাতের বেলা এই মশারি টানিয়ে থাকবো, এবং আমি থাকবো, এবং দিনের বেলা ব্যাক করে আসবো, সকালবেলা ব্যাক করব, আমি ওখানে ইনফ্যাক্ট ঘুমাবো রাতের বেলা। তো একটা ব্যাপার হচ্ছে যে খোরশেদ কিন্তু এমন কোনো পায়াস মানুষও না যে খুব ধর্মকর্ম করে এই কারণে ভয় পায় না, সেরকমও না। কিন্তু মানে সে খুব সাহস দেখায়, এবং ওই যে বললো যে ছাদের উপর ছিল সে, এবং কিছুই দেখে নাই। মানে এইসব ব্যাপারে তার সাহসটা এগুলো করেই বাড়ছে আর কি। তো খোরশেদকে নিয়ে সন্ধ্যার সময় যায়, সে আসলেও কার্বলিক অ্যাসিড নিয়ে যায়, মশারি নিয়ে যায়, একটা মশার কয়েল নিয়ে যায়, ম্যাচ নিয়ে যায়, পেরেক নিয়ে যায়, এবং সেই বাসাটাতে, এবং একটা টর্চ লাইট, তার সাথে একটা ফ্ল্যাশ লাইট ছিল, 2 ব্যাটারির একটা টর্চ লাইট। এগুলো নিয়ে খোরশেদ সেই বাড়িতে ঢোকে, এবং তমালের মামা তমাল এবং তার যে বন্ধু, মামার বন্ধু আরেকজন, তারা কিন্তু রাতের বেলা আর জমিদার বাড়িতে ঢোকে না। খোরশেদকে ওই জমিদার বাড়ির গেট পর্যন্ত দিয়েই তারা চলে যায়। কিন্তু চলে যেয়ে তারা যে আবার দূরে কোথাও চলে যায় তাও না, বন্ধুর প্রতি তার মায়া আছে তমালের মামার। সে যেটা করে যে তার পাশে একটা স্কুল ঘরের মতো ছিল, তারা যে সে স্কুল ঘরে বসে, বলে যে আসলে ও রাতে টিকবে না, ও কিছুক্ষণ পরেই ভয়ে চিৎকার টিৎকার করবে বা ভয় পেয়ে চলে আসবে, তো আমরা এখানে থাকি। তো ওর মামার বন্ধু খোরশেদকে বিদায় দেওয়ার আগে তার মামা বলে যে আমরা কিন্তু কাছেই আছি, এখানে ওই যে স্কুল ঘর আছে ওইখানে আছি, যে সমস্যা হলে চলে আসিস, বলে চলে যায়। তো খোরশেদ ঢুকে গেল। এতটুক পর্যন্ত হচ্ছে তমাল নিজের চোখে দেখা। এর পরের যে অংশটা, সেটা খোরশেদ সাহেবের কাছে শোনা। তো তমালরা শুনেছে আর কি, তমাল পরে যেটা শেয়ার করেছে আর কি। তো খোরশেদ সাহেব নাকি ঢুকে যায় সেখানে, সেই জমিদার বাড়িতে সে ঢোকে, এবং যথারীতি ঢোকার স্থানটাই ছিল দোতলার কোন একটা অংশ দিয়ে ঢুকতে হতো সেখানে, নিচে কিন্তু ঢোকা যেত না। নিচের অংশটা কিন্তু আরো ডেবে গেছে নিচের দিকে,
এবং পুরোটাই মানে এর জন্য দোতলার ওই অংশটাই দেখলে নাকি নিচে মনে হতো একদম জংলা, এবং মানে হাঁটার মতো অবস্থা নেই, মুখ বদ্ধ করে আছে, প্রত্যেকটা দরজা ভয়ঙ্কর লাগে। তো খোরশেদ সেই বাসায় ঢুকে সে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখতে থাকে। তো বলেছে যে সে যেসব অঞ্চলে ফ্ল্যাশ লাইট মারছে সেই জায়গাটুকু আলোকিত হয়ে বাকিটা মনে হয় কি অন্ধকার হয়ে গেছে, এবং বাসার দেয়ালগুলো এমন ভাবে শ্যাওলা পড়ছিল যে লাইটটা এদিক থেকে ওদিকে ফোকাস সরাইলে মনে হতে কেউ একজন পাস করে গেছে, এটা নাকি অটোমেটিকলি মনে হতো। তো খোরশেদ বেশ লজিক্যাল ছিল এবং সে বেশ সাহস করেই লাইট মেরে নিজের লজিক নিয়ে চিন্তা করতে করতে সে হেঁটে গেল। এবং খোরশেদ কিউরিয়াস ছিল, এই কিউরিয়াসিটির থেকে সে লাইট মেরে মেরে এবং যেই জায়গাটাতে সেই টর্চার সেল ছিল সেই জায়গায় যেতে গেলে কয়েকটা সিঁড়ি পার হয়ে যেতে হয় যেগুলো বেশ ভগ্ন দশা, সে সেই জায়গাটাই যায় তার জিনিসপত্র নিয়ে লাইট মেরে মেরে সেই যে টর্চার সেল, এটা কিন্তু স্বাভাবিক একজন মানুষের পক্ষেও কিন্তু বেশ কঠিন ভাবা এরকম একটা সিচুয়েশনে। অন্ধকার রাতে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি, অনেক পুরনো, যেখানে সবকিছু বেশ পুরনো হয়ে গেছে এবং আপনি বুঝতে পারছেন ভগ্ন দশা, সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি জানেন সেটা একটা স্মৃতি বিজড়িত জায়গা। এরকম একটা জায়গা দিয়ে হেঁটে যাওয়া, এবং খোরশেদ যাচ্ছে, খোরশেদ বলছে তখন বাজে রাত 9টার মতো, 9টা এরকম। যেহেতু গ্রাম্য পরিবেশ হয়ে সেখানে কুকুর ডাকছে এবং উদ্ভট সব শব্দ আসছে এবং বদ্ধ জায়গায় এবং একটা সোজা গন্ধ সারা জায়গায়। তো খোরশেদের নাকি মানসিকভাবে একটু টলে গেছে সে, কিন্তু তারপরও সে ঠিক সেই টর্চার সেলের কাছেই চলে আসলো। এসে পাশের একটা জায়গা আবিষ্কার করলো, একটা ছোট ঘরের মতো ছিল একটা জায়গা। সে সেই জায়গায় গিয়ে সে ফ্লোরটাকে মোটামুটি তার পা দিয়ে এবং অন্য কিছু দিয়ে ছড়া পরিষ্কার করলো, এবং সে তার সাথে আনা মশারিটাকে পাতার জন্য বিভিন্ন স্পট খুঁজলো। যে স্পট খুঁজতে দিয়ে সে যেটা পেল সেটা হচ্ছে দেয়ালের পাশে ইট পেল, এবং সেই সব জায়গার ফুটো ফাটার মধ্যে দিয়ে সে তার সাথে আনা পেরেক ঢুকালো এবং সে তার মশারিটাকে কোনো মতে খাটিয়ে ফেললো। কোনো মতে খাটালো, মানে আসলে খুব ভালো মতো খাটাতে পারেনি। তো মশারি খাটানোর পরে সে যেটা করে, তার যে কয়েলটাকে সে জ্বালায়, মশার কয়েলটা জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে সে মশারির ভেতরে ঢুকে যায় তার টর্চ লাইট, তার ম্যাচ নিয়ে, এবং সে অনেকক্ষণ ঝিম মেরে দেয়ালের সাথে পিঠ দিয়ে বসে থাকে। তো খোরশেদের সময় নাকি কাটছিল না, অনেক সময় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে সময় যাচ্ছে। তো ফ্ল্যাশ লাইট আর সে জ্বালে না, বন্ধ করে দিছে। ফ্ল্যাশ লাইট বন্ধ করাতে যেটা হচ্ছে, অন্ধকারটা হঠাৎ করে তাকে ঠাস করে জেগে বসছে, এবং জেগে বসার পরে কিছুক্ষণ পর কয়েলের মাথায় যে আলোটা সেটাতেই বেশ আলোকিত লাগছে তার কাছে। এবং এক সময় কয়েলের গন্ধে, দেয়ালের সোদা গন্ধে এবং এই বদ্ধ পরিবেশের কারণে, এবং সময়টা ছিল আসলে তখন শীতও না আবার গরমও না, এরকম একটা পরিবেশ। তো মোটামুটি মানে নাতিশীতোষ্ণ একটা ওয়েদার। তো এরকম সময় এক সময় তার ঝিমঝিম মেরে ঘুম চলে আসলো। তো কতক্ষণ সে মানে শুয়ে আছে তার খেয়াল নাই, বা সে কতক্ষণ ঘুমিয়েছিল, হঠাৎ করে তার ঘুম ভাঙে। বেশ তখন ঘুম ভাঙার পরে সে দেখছে যে অনেক ঝিঁঝি পোকা ডাকছে এবং অনেক গভীর রাত হয়েছে। সে বুঝতে পারছে, কারণ তার কয়েলটা জ্বলে প্রায় শেষের দিকে চলে আসছে, মানে মাঝামাঝির পর্যায়ে শেষের কাছাকাছি তার কয়েল, উৎকট কয়েলের গন্ধ চারিপাশে। এবং সে দেখছে যেই দরজাটা দিয়ে সে ঢুকেছিল এই ঘরটাতে, ছোট ঘরটাতে, এখানে কি করা হতো সে সঠিক জানে না, এই ঘরটা কেন ছিল সেটাও সে জানে না, কিন্তু এই ঘরটা থেকে বেরোলেই একটু সামনে দিয়েই কিন্তু সেই যে ছোট্ট ঘরটা, বাথরুমের মতো, যেখানে মানুষকে বিহেডেড করা হতো, সেই জায়গাটা। তো এই ঘরটার যে ঢোকার জায়গাটা, সেই জায়গাটা বেশ আলোকিত হয়ে আছে, মানে বাইরের আলো, মানে আকাশের আলোটা এখানে এসে পড়েছে বেশ। এবং মনে হচ্ছে যে দরজাটার সামনে দেখা যাচ্ছে, সামনের যে একটা বারান্দার মতো ছোট হাঁটার জায়গাটা, সেখানে দেখা যাচ্ছে। এবং তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কেন তার ঘুম ভাঙলো সেটাও তিনি বোঝার চেষ্টা করছেন। তো তিনি হঠাৎ বুঝতে পারলেন যে হঠাৎ করে মানে বাতাসটা একটু বেড়ে গেছে, কারণ হালকা বাতাস এসে মশারির গায়ে লাগছে এবং মশারি কাঁপছে। এবং তখন খোরশেদ উঠে দাঁড়িয়ে, মানে উঠে বসলো আর কি, ভালো মতো শুয়েছিল, তো উঠে বসলো, উঠে বসে তাকালো বাইরের দিকে। তো বাইরের দিকে তার নজর পড়ছে, কয়েকটা গাছের পাতা দেখা যাচ্ছে, সেগুলো নড়ছে। বুঝলো যে বাতাস চালু হয়েছে বেশ।
তো এরকম সময় সে চিন্তা করলো যে আমার ঘুমটা কেন ভাঙলো, মনে হলো কোন একটা শব্দে ঘুম ভেঙেছে। খুরশেদ হঠাৎ করে দেখলো যে সেই তার সেই যে ঘরের সে যে ঘরে বসে আছে সেটার কর্নারে, মনে হচ্ছে সেই ঘরের কর্নারে গুটিসুটি মারা মানুষের অবয়ব। লাইক কোনো মানুষ যদি বসে থাকে হাঁটু গেড়ে এবং দুই হাঁটুর ভাঁজে মাথা রেখে দেয়, এরকম ভাবে একটা না বেশ 2-3টা অবয়ব মানুষের মতো সেখানে বসে আছে। মনে হচ্ছে যে কেউ 2-3 জন মানুষ হাঁটুর নিচে মাথা রেখে বসে আছে। খোরশেদের কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করলো যে মানুষ কেন, এখানে মানুষ আসবে কোত্থেকে, বা তাকে কি ভয় দেখাতে তার বন্ধু আসছে এখানে? সে কয়েক সেকেন্ড চিন্তা করছে, সে আসলে খোরশেদ অনেকটা লজিক্যালি চিন্তা করতো, তো সে কয়েক সেকেন্ড চিন্তা করছে যে এই 2-3 জন মানুষকে আসলে তার বন্ধু এবং সেই তমাল আর সেই আর বন্ধুর মানে বন্ধু এরা নাকি। তো এরকম কিছুক্ষণ লজিক্যালি চিন্তা করার পর সে কয়েক সেকেন্ড পর ভাবলো যে না, আসলে তাকে কি এভাবে ভয় দেখাতে মনে হয় তারা আসবে না। তো সে একটা পর্যায়ে হালকা গলা খাকারি দিল, এরকম করে গলা খাকারি দিল। তো যখন গলা খাকারি দিল তখন তার কাছে মনে হলো ওই অবয়বগুলা একটু নড়ে চড়ে উঠলো, এবং সেই যে নড়ে চড়ে ওঠার শব্দটা সে স্পষ্ট পেয়েছে। মানে মানুষ যদি নড়ে চড়ে উঠে, মানুষ নড়ে চড়ে বসলে যে শব্দ হয় সেরকম। তারপর সে হালকা একটা হামিং গুঞ্জন শুনলো, মানে যদি কানে কানে ফিসফিসা কথা বলে নিজেদের মধ্যে যেরকম শব্দ হবে সেরকম একটা শব্দের মতো গুঞ্জন। এবং তারপরে সে একটা চাপা কান্নার শব্দ শোনা শুরু করলো রুমের কর্নার থেকে। লাইক কোনো মানুষ যদি খুব কষ্ট পেয়ে চাপা স্বরে কাঁদতে থাকে, চাপা কান্না, এরকম একটা কান্না, এবং পুরুষ মানুষের গলা। তো এটা শুনে খোরশেদ আর ঠিক থাকতে পারলো না। সে ওখান থেকে উঠে যে দৌড়ে পালাবে তাও না, সে তার মশারিটাকে টেনে একটা তার গায়ের সাথে লেগে সে মনে মনে অবচেতন মনে তার একটা প্রোটেকশন ফিল করছে যে তার সামনে মশারি আছে এইটা, কিন্তু সে আরেকটা অংশ টেনে দেয়ালের সাথে সে সেটিয়ে গেল, মানে তার পিঠটা দেয়ালের সাথে লাগিয়ে মশারি একটা অংশ শরীরের সাথে টেনে নিল, নিয়ে থরথর করে কাঁপছে। আর সে মনে মনে যতটুকু পারছে দোয়া পড়ার চেষ্টা করছে, এবং চোখ বন্ধ করে ফেলে সে দোয়া পড়তে থাকলো। তার মনে মনে একটা সে ফিল আনলো যে আমি এখানে নাই। প্রচন্ড রকমের ভয় পেয়েছে সে, এবং কখন যে সে আসলে মানে সেন্স হারিয়ে ফেলেছে বা ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। সকালে খোরশেদের হুঁশ ফেরে জমিদার বাড়ির বাইরে, এবং সেখানে সে দেখে তার মুখের উপর তার বন্ধু ঝুঁকে আছে, বন্ধুর ভাগনা মানে যে তমাল ঝুঁকে আছে, এবং তার সাথে সেই আরেকটা যে বন্ধু সেও ঝুঁকে আছে, এবং 3 জন মিলে তার দিকে তাকিয়ে আছে। এবং তার বন্ধু জিজ্ঞেস করছে, এই কি হয়েছে তোর, তুই ঠিক আছিস, তুই ঠিক আছিস? তো তাকে যে তারা এই যে বলছে ঠিক আছিস কিনা, এবং তমালের মামার যে আরেক ফ্রেন্ড সে বেশ ফ্যাকাশে চেহারা হয়ে গেছে, এবং খোরশেদ কিন্তু একটা শব্দ বের করতে পারেনি মুখ থেকে। খোরশেদ চুপ করে হা করে তাকিয়ে আছে। তো তার মামারা, তার মানে তমালের মামারা খোরশেদের গায়ে হাত দিয়ে তাকে প্রচন্ড জ্বর, এবং তাকে সেখান থেকে বাসায় নিয়ে যায়। এবং খোরশেদের কাছে খুব ভয় লাগা শুরু করে, অহেতুক ভয়। তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে তাকে যেখানে শুইয়ে রাখা হয়েছে তার জানালার কাছে কেউ এসে তাকাচ্ছে এবং তাকিয়ে উকি দিচ্ছে। তার কাছে অবচেতন মনে হচ্ছিল, এবং প্রচন্ড রকমের ভয় পাচ্ছিল সে মানে দিনের আলোতে তার কাছে মনে হচ্ছিল যে যখনই রুমে কেউ নাই, তার যে সামনের জানালাটা পাশে সেই জানালা দিয়ে কেউ এসে উকি দিচ্ছে, এবং তার কাছে মনে হচ্ছে কোনো মানুষই, মানে পুরুষ মানুষের মুখই উকি দিয়ে তাকে দেখছে। এবং আসলে কিন্তু নাই এটা, কিন্তু তার মনে হচ্ছে, এবং তার মনে ভয়টা এমন ভাবে ঢোকে মানে বলার মতো না। এবং তাকে তিনি খোরশেদ কোনো কথাই বলতে পারে নাই। তো তখন তার বন্ধু তাকে এসে সান্ত্বনা দেয় তাকে। সেই সময় যে প্যারাসিটামল ছিল খাওয়ায় বলে যে এই তোর 500 টাকা আমি তোরে দিছি, তুই জিতে গেছিস, তুই ঠিক আছিস। খোরশেদ তখনও কোনো কথা বলতে পারে না, এবং বিকালের দিকে তার জ্বর বাড়ে, এবং খোরশেদের জ্বর বাড়ার কারণে তমালের মামা সেখানকার যে মসজিদের মৌলানা সাহেব তাকে নিয়ে আসেন। তিনি এসে বলে কি হয়েছে, তখন বলে যে ও ভয় পাইছে। কি ভয় পাইছে? খোরশেদ কিছুই বলতে পারে নাই তখন, এবং তারা কিন্তু জানে না, তারা ধারণা করছে খোরশেদ ভয় পাইছে বা কিছু। তো মৌলানা সাহেব তাকে ধরে ঝেড়ে দেয় এবং তাকে চোখটা বন্ধ করতে বলে,
তার হাতটা ধরে তিনি দোয়া পড়া শুরু করেন। এবং দোয়া পড়তে পড়তে এক সময় তার মাথায় হাত বুলায় বলে, বাবা ভয় পেন না, আপনি বলেন কি হয়েছে আপনার। তখন নাকি খোরশেদের মুখ দিয়ে শব্দ বেরোয় এবং খোরশেদ মৌলানা সাহেবকে সব বলেন যে যা ঘটছে। তো মৌলানা সাহেব তখন বলেন যে আপনি কেন যে এরকম একটা জায়গায় গিয়েছেন, আপনারা আজকালকার মানুষ, আপনাদের মনে অনেক বেশি অনুসন্ধিৎসু, আপনারা অনেক অনুসন্ধিৎসু মানুষ, আপনাদের মনে এত রকমের জানার যে ইচ্ছা, এটা ঠিক না। একটা জায়গা পরিত্যক্ত পড়ে থাকলে সেই জায়গায় খারাপ জিনের বাসস্থান ঘটে, এবং যেই জায়গাটা আপনি ছিলেন সেই জায়গাটায় স্বভাবতই খারাপ কিছু ঘটতো একটা সময়, এবং যেই খারাপ জিনিসটা ঘটতো সেটা অন্যায়ভাবে ঘটতো। তো এই ধরনের জায়গায় অনেক খারাপ জিন থাকে, ইফরিত থাকে, এবং তারা অনেক কিছু মানুষকে দেখায়। আপনাকে ক্ষতি করে নাই, কিন্তু আপনি ভয় পেয়েছেন। তো এই ভয়টা আপনার আসলে কাটতে সময় লাগবে। আমি দোয়া করছি আপনার জন্য, আপনি নামাজ কালাম পড়া শুরু করেন, আর আমি আশা করি আপনার উপর যাতে কোনো এই ধরনের আসর না হয়। তিনি দোয়া পড়ে ফু দিয়ে দেন তাকে, এবং পানি পড়ে দেন, বলেন যে পড়া পানি খাওয়ার জন্য তমালের মামাকে বলেন যে ওনাকে খাওয়ান, এবং ওনাকে এইখান থেকে দ্রুত নিয়ে যান। আপনারা ঢাকা থেকে আসেন, ঢাকায় নিয়ে যান। তো তমালের মামারা খোরশেদকে খুব দ্রুত তমালের মামা তারা ঢাকায় নিয়ে যায়, এবং নেওয়ার পরও খোরশেদ নাকি অনেকদিন ভয় পেত। খোরশেদ প্রচন্ড ভয় পেত, এবং সে এতটাই ভয় পেত, সে একলা থাকলে তার মনে হতো যে কেউ ওই রুমে আসছে তার পেছন থেকে। বাথরুমে যেতে ভয় পেত। একদিন বাথরুমে যেয়ে তার ইলেকট্রিসিটি চলে যাওয়ায় সে বেহুশ হয়ে গিয়েছিল, এবং অনেক কষ্ট তাকে বের করা হয় বাথরুম থেকে। তো এরপর আরো অনেক কামেল ব্যক্তিকে দিয়ে খোরশেদকে ঝাড়ানো হয়, এবং খোরশেদ পরবর্তীতে নামাজ কালাম পড়া শুরু করে রীতিমতো, এবং নিয়মিত পড়া শুরু করে, এবং আস্তে আস্তে তার মন থেকে ভয়টা চলে যায়, এবং সে এরপরে আর কখনোই এই ধরনের কাজগুলো করতো না। এই যে বন্ধুদের সাথে বাজি লেগে কোথায় যাওয়া, কোনো একটা জায়গা বা সেখানে কোনো বাজে প্রভাব আছে এরকম শুনে সেখানে যে বসে থাকা, রাত বিরেতে বসে থাকা এবং দেখার জন্য, এই কাজটা খোরশেদ করা ছেড়ে দেয়। এবং এই হচ্ছে সেই খোরশেদ সাহেবের কাহিনী, তমালের মামার বন্ধুর কাহিনী। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটি আমি আমার দাদুর মুখ থেকে শুনেছিলাম। ঘটনাটি এতটাই ভয়ানক ছিল যে বহু বছর পর্যন্ত আমাদের গ্রামের মানুষ রাতের বেলায় মানে বাড়ি থেকে বের হইতো না, এরকম একটা ঘটনা আর কি আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আজকে থেকে প্রায় 20 বছর আগের একটা বর্ষাকালের ঘটনা। আর রাসেল ভাই, এখন যেরকম বৃষ্টি পড়ে, কম বৃষ্টি পড়ে, কিন্তু তখন এরকম বৃষ্টি পড়ে না। তখন বর্ষাকালে এত বেশি বৃষ্টি হতো যে পুরো এলাকা ডুবিয়ে যেত, অনেক এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হতো আর কি। তো সেই সময়টায় টানা প্রায় 7 থেকে 8 দিন একদম টানা বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি এত বেশি হয়েছিল যে ওই গ্রামের, আমাদের যে গ্রামটা ছিল সেই গ্রামের প্রতিটা স্থান কানায় কানায় ভরে গিয়েছিল। এমনকি আমাদের তখনের বাড়িতেও নাকি পানি উঠেছিল, এরকম আর কি। তো আমার দাদার বন্ধু রহিম, আব্দুল কুদ্দুস আর আব্দুস সোবাহান, এই মোট 4 জন সেদিন মাছ ধরতে বের হয়েছিল। কারণ তারা জানতো যে এই যে বর্ষার পর যখন তারা আবারও মানে তারা বাড়িঘর ফিরে পাবে, তখন কিন্তু তাদের অনেক অর্থ সংকট হয়ে যাবে। কারণ এই যে মানে এই বর্ষার মধ্যে তাদের জিনিসপাতি ডুবে গেছে, ক্ষেতের জমি নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু আর তারা ফিরে পাবে না। আর পানি সারতেও কিন্তু বেশ কয়েকদিন সময় লাগবে। এই জন্য তারা 4 জন একত্রিত হয়ে মাছ মারেন, এবং সেই মাছগুলো বাজারে বিক্রি করে অর্থ মানে সঞ্চয় করা শুরু করেন। তো এক রাতের ঘটনা, যেই রাতের আর কি ঘটনাটা আমাকে দাদু শেয়ার করেছে। তখন রাত প্রায় 1টা বাজে, আকাশে কালো মেঘ, চাঁদ নেই, আবার তারাও নেই, চারপাশে শুধু অন্ধকার। কিন্তু সেদিন তো অমাবস্যার রাত না, তারপরেও এত অন্ধকার। আমার দাদু সহ তার যে 3 জন ফ্রেন্ড আছে, সবাই একটু মানে একটু আশ্চর্য হলো। তখন ভাবলো যে হয়তো আকাশ খারাপ, এজন্য হয়তো এত অন্ধকার লাগছে। ঠিক তখনই তারা কি করলো, তাদের যে নৌকাটা ছিল, নৌকার মধ্যে একটা বাঁশ লাগিয়ে বড় ধরনের একটা হেরিকেন ঝুলিয়ে, মানে এই হেরিকেনের আলোটা, হেরিকেন লাগিয়েছে একটা, আর অন্য পাশে একটা হ্যাসাক লাগিয়ে তারা জাল ফেলতে শুরু করলো।
এবং তারা দেখলো যে প্রথম কয়েক ঘন্টায় তারা মানে মানে কে তেমন মাছ মাছ পাচ্ছে না, একদমই মাছ নেই। সবাই একদম বিরক্ত হয়ে পড়ছিল। তখনকার আমলে তেলের টাকাও অনেক ছিল। তেল পুড়িয়ে তারা মানে হেরিকেন চালিয়েছে। সেই হেরিকেন দিয়ে আবার ৪ জনের জন্য মাছ তোলা লাগবে। অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কোনো মানে মাছই পাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো তখন আমার যে দাদুর বন্ধু রহিম ছিল, উনি আরকি কি করলো, উনার সঙ্গে একটা উনি বড় জাল নিয়ে এসেছিল, ফাঁসি জাল আরকি। যেই জালটা ফেলতে হয়। তখন উনি কি করলেন, উনি একটা গামছা পরে উনার যে জালটা ছিল, সেই জালটা নদীর মধ্যে মানে পেতে রাখেন। তো রাখার পর ঠিক আছে, তখন আরকি উনারা ৩ জন ৪ জনে মানে মাছ না ধরতে পেরে একটু হতাশ টাইপের হয়ে নৌকার মধ্যে একটু বসে থাকেন আরকি। ঠিক হ্যাঁ, তখনই হঠাৎ করে আমার যে দাদুর বন্ধু রহিম ছিল, উনি বলে উঠল, জালটা কেমন যেন লড়ছে। দেখ তো জালটা। মানে উনি কিন্তু মাছ মারায় এত অভিজ্ঞ ছিল না। আমার দাদু সবথেকে বেশি অভিজ্ঞতা ছিল। তো তখন কি করলো, আমার দাদু একটু ভালোভাবে লক্ষ্য করলো। তখন তো ওই হেরিকেনের আলো ভালোভাবে দেখা যাচ্ছিল না আরকি। কিন্তু পানির ঢেউ দেখে আমার দাদু বুঝতে পারতেছিল যে হয়তো বিশাল বড় একটা মাছ আটকা পড়েছে। হয়তো এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এবং তারা কি করলো, তারা মানে মানে পানিতে না, মানে তারা যেই কাপড়-চোপড়গুলো নিয়েছিল সবগুলো ভিজে গেছে। অবশিষ্ট একটা কাপড়ই আছে, এজন্য কেউ আর পানিতে নামতে চাচ্ছে না। তারা কি করলো, জালটা উপর থেকেই টানা শুরু করলো। ৪ জন মিলে তুলেও অনেক কষ্ট হচ্ছিল তাদের। অনেক টানাটানির পর অবশেষে জালটা উপরে উঠে আসলো। আর তখনই তারা সেটা দেখে যে বিশাল বড় একটা মানে কাতলা মাছ তারা ধরেছে। এত বড় মাছ তারা আগে কখনো দেখেনি। প্রায় ২০ থেকে ২৫ কেজি ওজনের হবে। মানে যখন মাছটাকে নৌকায় উঠানো হয়, সঙ্গে, সঙ্গে মানে মানে নৌকাটা একদম ডুবে যাওয়ার একটা উপক্রম হয়ে যায়। এবং তার সাথে, সাথে অদ্ভুত রকমের কিছু ঘটনা ঘটতে শুরু করে। তারা দেখে যখনই মাছটাকে নৌকায় উঠায়, তখনই হেরিকেনের যে আলো আছে, সেই আলোটা নিভিয়ে যায়। চারপাশ একদমই অন্ধকার হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিলের দূরে কোথাও একজন মহিলা মানুষের কান্নার শব্দ ভেসে আসতেছে। খুবই স্পষ্ট, খুবই করুণ একটা সুর। যেন বুক ভেঙে কাঁদছে সেই মহিলা। আমার নানাসহ তারা ৪ জনেই একদম থমকে যায়। আমার দাদুর বন্ধু যে রহিম ছিল, উনি বলে, "এত রাতে এখানে মহিলার কান্না আসবে কোথা থেকে? আর এই মহিলা কাঁদছেই বা কেন?" কিন্তু তার এই প্রশ্নের কেউ উত্তর দিতে পারে না। কিছুক্ষণ পর আবারও তারা অনেক কষ্ট করে তাদের যে হেরিকেনটা ছিল, সেই হেরিকেনটা জ্বালিয়ে নিচের মধ্যে রাখে। উপরের মধ্যে রাখলে হয়তো বাতাসে নিভে যাচ্ছে। এজন্য তারা এই হেরিকেনটা নিচের মধ্যে রাখে। এবং তারা দেখে যে মানে ওই যে শব্দটা আছে, সেই শব্দটা আবারও আসতেছে। এরপর তারা ওই যে মাছটা নিয়ে ওগুলো কোনো কিছু তোয়াক্কা না করে ঘাটের দিকে ফিরে আসে। এরপর গ্রামের সবাইকে মাছটা দেখায় এবং মাছটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। এত বেশি মাছ! আরে বাপরে বাপ! এ তো অনেক বড় মাছ তোমরা আটকাইছো। তো এরপর কি করে, আমার দাদু সহ যারা ৪ জন যে ছিল, তারা বলে যে, "ঠিক আছে, এত রাত্রে তো এই মাছটা বিক্রি করা যাবে না। আর এত কাস্টমারও তো আমরা পাবো না। পরদিন আমরা মাছটা বিক্রি করব।" তাই মাছটাকে বাড়ির পিছনে একটা বড় পলিথিনে মুড়িয়ে ড্রামের মধ্যে রাখা হয়। তারপর আমার দাদুসহ দাদুর যে ৪ জন বন্ধু ছিল, সবাইকে বলে যে, "তোরা আজকে আমার বাড়িতে থাক। কালকে সকাল, সকাল মাছটা নিয়ে বাজারে যাব।" তারপর রাতের খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত যখন ৩টা বাজে, তখন হঠাৎ করে আমার দাদি চিৎকার করে ওঠে। এর আমার দাদির চিৎকার শুনে পুরো বাড়ির লোকজন দৌড়ে আসে এবং আমার দাদি যে ছিল, উনি কাঁপতে, কাঁপতে বলেন, পিছনের উঠানে একজন ভেজা কাপড় পরা মহিলা নাকি দাঁড়িয়ে থাকা তিনি দেখেছেন। এরপর সবাই সবার হারিকেন, সবাই সবার আলো মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ে খুঁজতে। কিন্তু কোথাও কাউকে পাওয়া যায় না। যাই হোক, রাতটা তাদের কোনোভাবে কেটে যায়। পরদিন সকালে ড্রামের কাছে গিয়ে তারা সবাই অবাক হয়ে যায়। কারণ তারা তো মাছটাকে মানে জীবিত অবস্থায় রেখেছিল। পানি মানে ওই পলিথিন দিয়ে সুন্দর করে মুড়িয়ে পানি দিয়ে রেখেছিল। কিন্তু মাছটা মারা গেছে। এর থেকেও ভয়ংকর ব্যাপারটা ছিল, মাছটার একপাশে মানুষের হাতের মতো ৫টা আঙ্গুলের দাগ
স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ শক্ত করে মাছটাকে চেপে ধরেছিল, যার কারণে মাছটা হয়তো মারা গিয়েছে। অনেকেই বিভিন্ন রকমের কথা বলতেছিল, কিন্তু আমার দাদু এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয়। সেই দিনেই মাছটা কাটার সিদ্ধান্ত হয়। এরপর মাছটাকে কাটার জন্য একজন অভিজ্ঞ মাছ কাটার কসাই আসে। এরপর উনি মাছটার পিঠ চিরে মানে পিঠটার দিকে কাটতে শুরু করে, এবং পিঠটা যখন উনি আর কি কাটেন তখন উনি চমকে ওঠে, কারণ তার হাত থেকে ছুরিটা পড়ে যায়, বারবার ছুরিটা পড়ে যাচ্ছে। এবং যখন উনি মাছটা কিছুটা অংশ কাটা গিয়েছে তখন লোকজন গিয়ে দেখে মাছের পেটের ভিতরে মাছ বা ব্যাঙ নয়, মাছের পেটের ভিতরে একটা সোনার নূপুর দেখা গেল। একদম পুরোনো দিনের একটা নূপুর, কালচে হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে এরকম। তো নূপুরটা এমনভাবে আটকে আছে যেন মনে হচ্ছে বহু বছর ধরে এই নূপুরটা মাছের পেটেই ছিল। এরপর সেই নূপুরটাকে গ্রামের বৃদ্ধদেরকে দেখানো হয়। গ্রামের বৃদ্ধরা নূপুরটি দেখে অস্বাভাবিকভাবে একদমই চুপ হয়ে যান। কেউ কোনো কথা বলতেছে না, সবাই চুপচাপ আছে। এরপর আমার দাদুর যে বাবা ছিল, তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, উনি বলে যে বহু বছর আগে ওই বিলে এক নববধূ নৌকা ডুবে মারা গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তার লাশটা পাওয়া যায়নি, কিন্তু 7 দিন পরে তার লাশটা পাওয়া গিয়েছিল। তার পায়ে যে নূপুর ছিল সেই নূপুরটা খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা শোনার পর অনেকেই বলে হয়তো সেই নূপুরটাই এই মাছটি খেয়েছে। এরপর এটা যখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে তখন অনেকেই মাছটি খেতে অস্বীকার জানায়। কিন্তু আমার দাদা হাসতে হাসতে বলে, মানে মাছের পেটে নূপুর থাকলেই কি মাছটা ভূত হয়ে যায়? মাছটাকে খাওয়া যায় না? কোন কুসংস্কার এসব? উনি এগুলো কোনো কথা বাদ দিয়ে সেদিন রাতেই আমার দাদিকে মাছটি রান্না করতে বলা হয়, এবং রান্না করার পর আমার দাদুর যে বন্ধু ছিল রহিম, উনি সব থেকে বেশি খান। আর সেই রাত থেকেই তার জীবনে শুরু হয় একটা বিভীষিকাময় অধ্যায়। প্রথম রাতেই সে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। সে বলে একজন ভেজা শাড়ি পরা মহিলা নাকি তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। সবাই এটাকে দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিলেও পরের রাতে সে আবার দাবি করে সেই মহিলাটি আবার এসেছিল এবং এসে তাকে বলেছিল, আমার জিনিস আমাকে ফেরত দে। এরপর তৃতীয় রাতে আমার দাদুর বন্ধু যে রহিম ছিল, উনি আর ঘুমাননি। সারা রাত উনি জেগেছিলেন, কিন্তু ভোরের আগে তার ঘর থেকে একটা চিৎকার শোনা যায়। সবাই দৌড়ে গিয়ে দেখে রহিম দাদু ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার চোখগুলো ফোলা, মুখ সাদা। সে শুধু একটা কথাই বলছে, ও দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। কিন্তু বাহিরে কেউ ছিল না। দিন যেতে থাকে আর আমার রহিম দাদুর শরীর একদম শুকনো হতে যেতে থাকে। সে আগের মতো হাসতো না, কারোর সঙ্গে কথা বলতো না, শুধু মাঝে মাঝে উঠোনের দিকে তাকিয়ে থাকতো। একদিন গভীর রাতে তার ছেলে ঘুম ভেঙে দেখে রহিম দাদু একা বাড়ির পেছনে বিলের দিকে হাঁটছে, যেন কেউ তাকে ডাকছে, যেন কেউ তাকে অনুসরণ করে নিয়ে যাচ্ছে। পরিবারের লোকজন দৌড়ে গিয়ে তাকে ধরে নিয়ে আসে, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। পরবর্তী সময় তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি রাতের বেলা ওদিকে যাচ্ছিলে কেন, তখন উনি বলে যে না, আমি তো কোথাও যাইনি। এই ঘটনার পর গ্রামের এক বৃদ্ধ পরামর্শ দেন, তোমরা যেই নূপুরটি পেয়েছো সেই নূপুরটি আবারও যেই জায়গা থেকে পেয়েছো সেই জায়গায় ফিরে দিয়ে আসো। অনেকেরও অনিচ্ছা থাকা সত্ত্বেও সবাই রাজি হয়ে যান, কারণ রহিম দাদুর অবস্থা তখন দিনে দিনে অনেকটা খারাপ হয়ে যেতে থাকে। পরদিন বিকালে নূপুরটি নিয়ে তারা সেই বিলের সেই জায়গায় রহিম দাদু নিজ হাতে নূপুরটি পানিতে ফেলেন। নূপুরটি
পানিতে পড়ার কয়েক সেকেন্ড পরেই পুরো বিলের পানি অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে, যেন নিচে বিশাল কিছু একটা নড়াচড়া করছে। আর ঠিক তখনই দূরে আবার সেই মহিলার কান্নার শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরেই সব কিছু একদমই শান্ত হয়ে যায়। অদ্ভুতভাবে সেই দিনের পর থেকে রহিম দাদু আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এরপর রহিম দাদু একটা সময় একদমই সুস্থ হয়ে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ঘটনার কয়েক মাস পর অন্য গ্রামের 2 জেলে একই জায়গায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তাদের নৌকা পাওয়া গিয়েছিল, জালও পাওয়া গিয়েছিল, কিন্তু মানুষ দুটোর আর কোনো খোঁজ মেলেনি। আজও গ্রামের মানুষ বলে বর্ষার রাতে ওই বিলের মাঝখানে মাঝে মাঝে একজন ভেজা নারী শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর যারা খুব কাছে যাওয়ার চেষ্টা করে তারা আর কখনোই ফিরে আসে না। তারপরেও গ্রামের মাতবর, গ্রামের যারা উঁচু আসে, তারা ওই নদীতে, ওই জায়গায় রাত্রের বেলা, বিশেষ করে বর্ষাকালে মাছ ধরা চিরতরে বদ্ধ করে দেয়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। তার নাম আশরাফুল ইসলাম, সেটা ছদ্মনাম, এবং তিনি বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করে। এবং তিনি যে ঘটনাটা শেয়ার করেছে আমাদের কাছে, সেটা 2009 সালের। তো চাকরিটা পাওয়ার পর এক প্রকার হুট করে তার বিয়ে হয়ে যায়। তো যা ছিল কোরবানি ঈদের মাসখানেক আগে। তো দেখতে দেখতে ঈদের দিন ঘনিয়ে আসে। তো তার অফিসে ঈদের ছুটি শুরু হয়ে গেছিল ঈদের 2 দিন আগে থেকেই। তাই সেবার আর গ্রামের বাড়িতে ঈদ করা হয় নাই। তো তারা ভাবলো যে এবার ঈদটা না হয় ঢাকাতেই করবে। তো ঈদের দিন বিকেলে নতুন বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তো খালি ঢাকাতে ঘুরতে তাদের ভালো লাগছিল। একটা পর্যায়ে ঘোরাফেরা শেষ করে যখন সন্ধ্যা 7টা বাজে, তখন তারা বাসার দিকে ঢোকে। এবং তিনি আমাকে বলেছেন তাদের ফ্ল্যাটের কিছুটা সামনে ছিল একটা পীরের মাজার। মাজারের কাছাকাছি সময় আসার সময় মানে রাস্তার মোড়ে তিনি দেখলো একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি দেখলো কেন জানি দূর থেকে তাকে পরিচিত লাগতে লাগলো। তো রিক্সা থেকে নেমে কাছাকাছি যেয়ে তিনি বুঝতে পারেন তিনি ছিলেন তাদের গ্রামের খলিল চাচা। কিন্তু আজকের দিনে তিনি এখানে কেন, তিনি ভেবে গেলেন আর কি আসলে কাহিনী কি। ঈদের সময় উনি তো গ্রামের মানুষ। তো উনি বলেন কাহিনী কি চাচা এখানে হঠাৎ করে? তো উনি বলে যে ডাক্তার দেখাতে এসেছিল, কিন্তু ফেরার টিকিট আর পায় নাই, সেজন্য ঢাকাতেই থেকে গেছে। তো কোনোভাবে কোনোভাবে তার বাসার ঠিকানা তিনি জোগাড় করেছেন, তাই তিনি এখানে এসেছেন। তো তাকে পেয়ে মোটামুটি ভাইও খুশি। তো রিক্সার ভাড়া মিটিয়ে একসাথে হেঁটে হেঁটেই তারা রওনা হয় বাসার দিকে। তো পুরো বাড়িটাই ছিল তারা কজন মাত্র, কারণ ওই গ্রামের বাড়িতে সবাই চলে গেছে ঈদ উপলক্ষে। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই তারা ছাদে যায়। তো যেহেতু ছাদে, আর ওনার যে চাচা এসছে তিনি খুব বেশ বন্ধু সুলভ ছিল। তো তার বউ তার কাছে গল্প শোনার বায়না ধরে, কারণ চাচাও অমত করে না। মানে ওই ভাই কথাবার্তার সময়, পরিচয় করা দেওয়ার সময় বলেছিল যে এই চাচা কিন্তু অনেক মজার মজার গল্প জানে। তো চা রেডি করে ছাদের মধ্যে যায় সবাই মিলে। তো চায়ের কাপে চুমুক দিতে দিতে জমে ওঠে গল্প। তো গল্পটা এমন ছিল যে তার চাচা তখন সবেমাত্র চাকরি সূত্রে ঢাকায় এসেছে। তো একটা মেসে কোনো রকমে থাকতো, আর যখনই ছুটি পেত তখনই গ্রামের বাড়ি যেত। বাড়ির জন্য সবসময় তার মন খারাপ থাকতো। তো সেবার কোনো কারণে 4 দিনের ছুটি পেয়ে তিনি চলে যান গ্রামের বাড়িতে। তো গ্রামে পৌঁছাবার পর পথের মধ্যে তার সাথে দেখা হয় আরেক চাচার। ওই কথায় কথায় জানতে পারে ওই চাচার মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। তো ছেলেপক্ষ গত সপ্তাহে মেয়েকে দেখে গেছে, কিন্তু বিপত্তিটা বাধে তারপরই। গভীর রাতে তার মেয়ে ঘর থেকে পালিয়ে যায়। তো ফজরের আজানের পর গ্রামের শ্মশানের ঝোপঝাড়ের পাশে অচেতন অবস্থায় মেয়েটাকে পাওয়া যায়। এবং প্রায় সময় এরকম ঘটনা ঘটে। পাহারা বসেও কখনো লাভ হয় নাই। এটা কিন্তু চাচার ঘটনা, চাচা বলছেন। বরং যারা পাহারায় থাকে তাদের অনেকেই নাকি অনেক উল্টাপাল্টা জিনিস দেখেছেন, তাই আর কেউ পাহারা থাকতেও রাজি হয় না। তো খলিল চাচা ওই লোককে আশ্বাস দেন যে আজ রাতে তিনি তার মেয়ের ঘর পাহারা দেবেন। তো যেই কথা সেই কাজ। এশার নামাজ পড়ে তিনি ওই বাড়ির কাছে চলে যান এবং তিনি দেখেন যে ওই বাড়িতে সবাই ভেতরে। তো ওই মেয়েটা তখন ঘুমাচ্ছিল এবং মেয়েটার হাতে অনেক তাবিজ কবজ ছিল। তো 10টা থেকে তিনি মেয়েটার ঘরের সামনেই, মেয়েটার বাড়ির সামনে আর কি পাহারা দিতে থাকেন। তার কাছে ছিল একটা বড় টর্চ লাইট, এক ফ্লাস্ক চা আর একটা লাঠি। তো উনি পুরা রাত জেগে পাহারা দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রাতে কিছুই ঘটে না।
কিন্তু চাচার অনুরোধে পরের দিন রাতে তিনি আবারও যান পাহারা দিতে, মানে এই যে খলিল চাচা তিনি আবারও পাহারা দিতে যান। কিন্তু সেদিন কেন জানি তার ঘুম বেশ ঘুম আসছিল, যদিও তিনি ঘুমান না এবং সবকিছু স্বাভাবিক ছিল। রাত 3টা নাগাদ দরজার কড়া নাড়ার শব্দ শুনতে পায় চাচা। প্রথমে তিনি ভুল বুঝেন নাকি আসলে কাহিনী কি, তাই তিনি আর পাত্তা দেন না। পরে আরো 3-4 বার সেই ধূপ ধূপ শব্দ শুনে তিনি খানিকটা সজাগ হয়। তো কাচারি ঘর থেকে ওই মেয়ের ঘরটা ছিল প্রায় 20 মিটার দূরে। কাচারি ঘর মানে যেখানে বৈঠকখানা টাইপের আর কি। তো চাচা দেখলো যে মেয়েটা ঘর থেকে বের হচ্ছে, বেরিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ির বাইরে চলে যায়। চাচা চুপে চুপে তার পেছনে যেতে থাকে, যে মেয়েটা আসলে দেখার জন্য যে মেয়েটা আসলে কোথায় যায়। দেখলো মেয়েটা নদীর পাড়ে বেয়ে শ্মশান ঘাটের দিকে যেতে থাকলো। শ্মশানের সামনের দিকে যেতেই হুদা হয়ে গেল মেয়েটা। চাচা দৌড়ে শ্মশানের কাছে গেলেন, দেখলেন মেয়েটাকে কোথাও পেলেন না। এমন সময় তিনি বুঝতে পারলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরিয়ে দেখলেন সেই মেয়ে দাঁড়িয়ে, তার গলায় তার গায়ে কালো রঙের অনেক উল্কির মতো দেখা যাচ্ছে, আর চোখ রক্তের মতো লাল। তিনি দেখেন আর বেশ কয়েকটা অবয়ব তাকে ঘিরে রেখেছে। তখনও তিনি ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তাদের একজন তার হাত ধরে ফেলে। তো চাচা তখন প্রাণপণ চেষ্টা করে ছাড়া পান না। এমন সময় তিনি টের পান যে অনেক ইঞ্জেকশনের মতো তার শরীরে কি জানি ঢুকে গেল। তিনি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। এমন সময় একটা ফেসে গলায় কেউ বলে ওঠে, নীল চাঁদের বলি প্রস্তুত। তো চাচা তাকিয়ে দেখে সারা আকাশ নাকি কালো মেঘে ছেয়ে গেছে, আর চাঁদটা যে ছিল চাঁদটা নীল আকার ধারণ করেছে, আর চাঁদটা কেমন জানি বিশাল আকার নিয়েছে। তারপর তার ঘাড়ের কাছে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলে। তো চাচা সকালে নিজেকে তার নিজের বাড়িতে আবিষ্কার করে। তার প্রচন্ড শরীরে জ্বর ছিল, মাথায় পানি ঢালছিল সবাই মিলে। পরে জানতে পারে তাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার সারা গায়ে ক্ষতের আঁচড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি এক হুজুরের শরণাপন্ন হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠে। আর ওই মেয়েটাকে আর কোনোদিনও ওখানে পাওয়া যায় নাই। চাচা তার গল্প এখানেই শেষ করে ফেলে। পরে তো ভাই জিজ্ঞেস করে যে আসলে কাহিনী কি, ব্যাখ্যা কি। তো উনি বলে যে গ্রিক দেবী ওইখানে নাকি একিলিসের এক উপাসক নীল চাঁদের উপাসনা করত। তো গ্রিক পুরাণদের মতে অসুরপন্থীরাও এক পর্যায়ে নীল চাঁদের উপাসনায় লিপ্ত হয়। তো এই নীল চাঁদ নাকি 75 বছরে একবার আসে, আর এই দিনে তাদের দেবতার উদ্দেশ্য নাকি তারা নরবলি দিত। আর তাদের এই ধারণা থেকেই অমরত্ব লাভ করে এবং সভ্যতার শুরুতে এই ধর্মাবলম্বীর আচার পালনে অন্যান্য ধর্মের লোকেরা বাধা দেয়। তো অনেকে নীল চাঁদের উপাসনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেমন এটা খুব গুটি কয়েক জায়গার ঘটনা আর কি। তবু ধারণা হয় যে বর্তমান সময়ে অনেকে এই রীতি পালনে অভ্যস্ত বা অনেকে গোপনভাবে রীতি পালন করে। তো তার বউ এসব শোনার পর ভয় পেয়ে যায়। তো ছাদ থেকে ওই ভাইয়ের বউ ছাদ থেকে তিনি নেমে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ভাইকেও বলছিল যে চলো আমরা নিচে নেমে যাই। তো ওই চাচাকেও নিয়ে আসে। তো চাচা বলে তোমরা যাও, আমি আসছি। তো তার ভাই তার বউ সহ রুমে চলে যায়। তো ভাইয়ের আবার খুব স্মোক করার অভ্যাস ছিল, যে ভাইটা আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন আশরাফুল ভাই। তো তার এইসব সিগারেটের প্যাকেটে নিয়ে তিনি আবারও ছাদে যায়। আর চাচা তখনও ওইখানে ছাদে ছিল, আর ছাদটা ছিল 6 তলায়, আর ছাদের দরজা ছিল খোলা। তিনি দরজার সামনে যেতে দেখলে যে তার সারা শরীর কেঁপে উঠছে আর কি ভাইয়ের। তিনি দেখেন যে চাচা 2 ফুট শূন্যে উপরে উঠে গেছে, তার চোখ দুটো জ্বল করছিল, আর সারা শরীরে অসংখ্য উল্কির মতো দাগ। তার দৃষ্টি ছিল উপরের দিকে, আর তিনি একটা বিদঘুটে স্বরে বলতে থাকলো, সেই নীল চাঁদ, আজকেই আমার প্রথম বলি দেব নীল চাঁদের উদ্দেশ্যে। এরপর বিড়বিড় করে কিছু বলতে লাগলো, কিন্তু ভাই কিছু বুঝতে পারলো না। তিনি তারপর হঠাৎ করে তার নিজের জ্ঞান ফিরল, তিনি ধাতস্থ করলেন। তিনি দ্রুত রুমে যে তার বউকে বললেন। সে বলল যে তার বউ বলল যে আমি যখন ওই চাচার গল্প চোখগুলা লাল লাল করে আমি ভয় পেয়ে গেছি ভাই। আমি গল্প গল্প তো শুনছিলাম, কিন্তু তার চোখ দেখে বেশি ভয় পেয়েছি। তাই আমি আর এক মুহূর্ত দেরি করি না, আমি নিচে নেমে যাই। তো তারা ভয় পেয়ে কি করে, ওই চাচার এই অবস্থা দেখে তারা সাথে সাথে ওই গ্রামের বাড়িতে যাবে। আগের থেকেই ব্যাগ গোছানো ছিল, তারা কাপড় ব্যাগ ওই কাপড়টা নিয়ে তারা দ্রুতই তাদের শরীরটা বন্ধ করে বাসার থেকে বেরিয়ে পড়ে। তো সেই রাতে তারা এক বন্ধুর বাসায় যেয়ে ওঠে এবং দারোয়ানকে বলে দিয়ে এসেছিল যে সকালের আগে যেন বাসার তালা না খোলা হয়, এবং তারা পরদিন বিকেলে গ্রামের বাড়ি চলে যায়। তো গ্রামের বাড়িতে 10 দিন থাকার পর তারা ঢাকায় ফিরে আসে, কিন্তু ওই বাড়িতে আর ঢাকার ওই বাড়িতে তারা যায় নাই। তো নতুন বাসা ম্যানেজ না হওয়া পর্যন্ত তার বউসহ তারা এক আত্মীয়ের বাড়িতে কিছু সপ্তাহ 2-1 ছিল। এবং তার গ্রামের বাড়িতে যখন তারা গিয়েছিল, টুইস্টটা এখানে, এই মাঝখানে যখন তারা পালিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিল,
লাস্ট মোমেন্টে। তখন তারা বলেছিল, মানে তার মাকে জিজ্ঞেস করেছিল যে তার ঈদের ছুটিতে যখন বাসা থেকে বাসায় ব্যাক করে ঈদের দিন, তারা ওই খলিল চাচাকে দেখে বা তার বাসার নিচে। তখন এই ঘটনা ঘটে। তখন তার মা খুব আটকে ওঠে, বলে কি বলস তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর খলিল চাচা তো গত বছর মারা গেছে। উনি খুব খুব বাজে কালু জাদু করতেন, শেষ বেলা জিনের হাতেই মারা গেছে। তারপর এক হুজুরের শরণাপন্ন হয় এই ভাই, উনি খুব অবাক হয়ে যায় এবং ওই দিন তার মাথার কাজ করতে থাকে না। তিনি পরে এক হুজুরের কাছে যান। হুজুর বলে যে ব্যাপারটা একটা খারাপ জিন দ্বারা ঘটিত। তো তার বউকে আর তিনি বউ কিছু আমল দেন, তাকে আর কিন্তু বউকে কিছু আমল দেয়। এরপর থেকে ওই বাসাতে তো তারা ব্যাক করে নাই, পরে মালসাফানা নিয়ে অন্য জায়গায়, তাদের মালপত্র নিয়ে অন্য জায়গায় তারা শিফট করে এবং ভালো আছে। এরপর থেকে এরকম কোনো ঘটনা তাদের সাথে ঘটে নাই। কিন্তু এরকম বদজিন তাদের অ্যাটাক করে বসবে, এটা তারা আগে কখনো চিন্তা করে নাই। 1996 এর মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নেই। তখন আমি একটা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে। সেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়। তাই আমিও আমল শুরু করেছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, তাই পরের দিন উস্তাদকে সবক শোনানোর কোনো ঝামেলা ছিল না বলে সেদিন দুপুরের পর থেকেই আমি আমল শুরু করেছিলাম। মোটামুটি রাতের 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আর এক হাতে তসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির দিকে চলে আসছি। এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবিহ ধরা হাতটা চেপে ধরে প্রশ্ন করেছিল, তুই কি পড়তাছস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল ওইরকম পোশাক আমি কোনোদিনও কোনো মানুষের গায়ে আগে পড়তে দেখিনি। অন্ধকারের মধ্যেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটামোটা কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন একটা গগনবিদারী চিৎকার করলাম, যদি চিৎকারের অনুভূতি তার থাকতো তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলছিল, যা চলে যায় এখান থেকে, আর কোনোদিন এইসব পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়েই অজ্ঞান হয়ে যাই। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফটা আমি বুক থেকে ছাড়িনি। পরের দিন থেকে আমার এমন জ্বর শুরু হয়েছিল যে 1 মাস পর্যন্ত আমি জ্বরে ভুগে পরে সুস্থ হয়েছিলাম। আরেকটা ঘটনা, উপরোক্ত ঘটনার সময় আমার বয়স ছিল 13 বছর। তারও প্রায় 3 বছর পরে একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মুক্তার, দেখতে আমাদের বয়সী ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয়। সে তেমন কারোর সাথে মিশতো না আর সবসময় একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। তাকে যখন জিজ্ঞাসা করা হতো খেয়েছো কিনা, তখন সে বলতো যে আমি বাহির থেকে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরো কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। তো যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়। প্রয়োজনে অন্য কোনো ছাত্র যেন অবশ্যই সাথে নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়েতে দুজনেরই আমাদের চক্ষু ছানা বড়া। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। 2 জায়গায় একজনকে দেখা আমরা খুবই অবাক হয়ে যাই এবং পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলা কিভাবে? তাকে যে মাদ্রাসায় ঘুমাতে দেখেছিলাম, ব্যাপারটা আমরা দুজনেই চেপে গিয়েছিলাম ভয়ে। মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে। পরে আমি বললাম যে ঠিক আছে, বলবো না, তুমি আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 6 কান এরকম হতে হতে সবাই মোটামুটি ঘটনাটা জেনে গেল। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের
উস্তাদের কাছে ব্যাপারটা জানান, আর তিনি আরো কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব, সেটাও সে জানান। পরে হুজুর মাগরিবের নামাজের পরে ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9:30 খেয়ে সবাই 10:30 মধ্যে শুয়ে ঘুমানোর ভান করেছিলাম। ছোট 2-1 ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1:20 আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানুষের আকৃতি ধারণ করে এবং ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখলাম। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো। আমার পাশের বিছানায় আওলাদকে কনুই দিয়ে আমি খোঁচা দিলাম এবং ও ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো যে মুক্তারের দেহটা তখনও শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়, আর ওই মানুষ আকৃতির আলোটা ধীরে ধীরে দরজা ভেদ করে বেরিয়ে গেল। ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেড থেকে তোশক নিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল এবং এর মধ্যে ওস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল। পরে পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল যে আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিল যে ইমরান ভাই আর হাসান ভাই তোশকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনেই তাদের তোশক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল। পরে হুজুর এসে বলল তোশক সরাতে, এবং তোশক সরানোর পরে সবাই দেখলাম বিছানা মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি করে হলো। তারপর থেকে আমরা কোনোদিন মুক্তারকে দেখিনি। ভাই আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ভাইয়া ঘটনাটা ছিল একটা কুজো বুড়ির ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল আমার চাচতো দাদার সঙ্গে, অর্থাৎ আমার দাদার চাচতো ভাইয়ের সঙ্গে। তো ভাইয়া ঘটনাটা ঘটেছিল 1984-85 এর দিকে। তো আমার ওই দাদার একজন মা ছিল, অর্থাৎ আমার দাদি। তিনি ছিল কুজো বুড়ি, বুঝছেন? মানে কুজো বুড়িরা যেভাবে হাঁটাচলা করে আর কি, একটা লাঠি নিয়ে তিনি ঠিক ওইভাবে হাঁটাচলা করতেন, আর একটা সাদা শাড়ি পরতেন। মানে ম্যাক্সিমাম সময় টাইমে তিনি সাদা শাড়ি পরতেন আর কি। তো ভাইয়া আমরা জানি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো সাধারণত রাতের দিকে বেশি হয়, বাট এই ঘটনা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট ভাইয়া। এটা ঘটেছিল আসলে গোধূলি টাইমে, মানে সম্পূর্ণ বিকাল। আর ওই দিন ওয়েদারটা এরকম ছিল ভাইয়া যে সূর্যটা আর কি অর্ধেক ডুবে গেছে, আর সূর্য ছিল সম্পূর্ণ লাল ভাইয়া। আর মাঝে মাঝে দেখা যায় না যে মেঘও লাল, তো এরকম একটা ওয়েদার ছিল ভাইয়া ওই দিন। ঘটনাটা আসলে একটা মানে কবরস্থান কেন্দ্রিক। তো কবরস্থানের ভাইয়া মানে একটা রাস্তা ছিল, বড় রাস্তা, ওই রাস্তা দিয়ে সব আসলে চলাফেরা করতো। ওই রাস্তার পাশে ছিল আসলে কবরস্থানটা। তো যেদিন ঘটনাটা ঘটে ওই দিন আসলে বিকালে ওই সেম টাইমে, গোধূলি টাইমে, আমার ওই দাদা আসলে ক্ষেত খামার থেকে কাজ করে বাসায় ফিরছিল। তো দেখলো যে আমার ওই দাদিমাটা আর কি, ওই বুড়ি দাদিমাটা ওনার থেকে 30 থেকে 40 ফুট আসলে ডিস্টেন্স ছিল। তো উনি পিছন ফিরে লাঠি আর কি যেভাবে যায় সেম ওইভাবে যাচ্ছিল। তো আমার দাদাটা জিজ্ঞাসা করলো, ওমা কোথায় যাও? কোনো কথা নেই। 3বার জিজ্ঞেস করলো, ওমা, কোনো কথা নেই। 3বারে জিজ্ঞেস করছে, ওমা কোথায় যাও? এই কথা ভাইয়া বলার সাথে সাথে ওই মানে ওই বুড়িটা মাথাটা অটোমেটিক ঘুরে গেছে ভাইয়া। পিছনে ফিরে আসছে কিন্তু মাথাটা অটোমেটিক ঘুরে গেছে। ঘোরার সাথে সাথে ভাইয়া আমার দাদা যা দেখতে পেল তা দেখার জন্য তিনি আসলে প্রস্তুত ছিলেন না ভাইয়া। তিনি দেখতে পেলেন ভাইয়া তার মুখটা এত বিদঘুটে ভাইয়া, এইরকম একটা রক্ত চোখে তাকিয়ে আছে আমার দাদার দিকে। চোখটা দিল সম্পূর্ণ ভাইয়া মানে লাল, একদম আগুনের গোলা এরকম টাইপের, লাল টাইপের। আর মুখে ভাইয়া বিভিন্ন মনে হচ্ছিল
বিভিন্ন পোকামাকড় ভাইয়া ঘুরে বেড়াচ্ছে আর কি, যেমন বিভিন্ন পচা পচা টাইপের মুখটা সম্পূর্ণ ছিল, আর মুখে বিভিন্ন ধরনের পোকামাকড় এইগুলা ছিল। আর ভাইয়া জিহ্বাটা ছিল সম্পূর্ণ নিচে। তো সেম ওই পিছনে ফিরেই ওই বুড়িটা আসলে বলে, আজকে মা কইলি বলে বেঁচে গেলি। জাস্ট একবার বলে ভাইয়া, একবার বলে আমার দাদার দিকে ওইভাবে তাকায়, আসলে রক্ত করে একটা মুহূর্তে আসলে তাকায় তিনি। এটা দেখার সাথে সাথে আসলে আমার দাদা ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো কিছুক্ষণ পরে বাসার সবাই আসলে দাদাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। তো তিনি এতটাই ভয় পাইছিলেন ভাই ওই রাত্রে, তিনি মানে আমার দাদিকে দেখে তো প্রচন্ড ভয় পাচ্ছিল, আর বাসার সবাইকে দেখেই ভয় পাচ্ছিল। তো উনি একা থাকতে পারছিল না ভাইয়া। উনি যখনই একটু ঘুমাতে যাচ্ছিল তখনই আসলে স্বপ্ন দেখছিল, আর এই কথাটা সবসময় ওনার মানে কানে ভেসে আসছিল যে আজকে মা কইলি বলে বেঁচে গেলি, আজকে মা কইলি বলে বেঁচে গেলি। শুধু ভাই এই কথাটাই সামনে আসছিল। তো এটার ভাইয়া এটা ঘটনা ঘটার পরে ভাইয়া 2 দিন পরে আসলে হঠাৎ করে আমার দাদাকে কেউ খুঁজে পাচ্ছে না। তো আসলে মানে সব গ্রামে তো সব দিকে পড়ে গেল যে কোথায় গেল। তো ভাইয়া খুঁজতে খুঁজতে তো এক মুয়াজ্জিন এখন আজান দিবে, মানে আজান দেওয়ার আগে তিনি যাচ্ছে মসজিদের দিকে। তো দেখছে যে কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে একজন কুজো হয়ে, লাঠি ভর করে কুজো হয়ে দাঁড়িয়ে আছে আর কি। তো ওইটা দেখে তো তিনি ফার্স্টে ভয় পেয়ে গেলেন। তো উনি জানলেন যে একজন আসলে মানুষ মতো লাগছে। তিনি কাছে দেখলেন যে আসলে ওইটা অন্য কিছু না, আমার ওই দাদাটা আসলে কুজো হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ওই কবরস্থানটার সামনে। তো উনি আগে থেকে জানতো যে রাত্রে পাওয়া যাচ্ছে না ভাইয়াটাকে। তো উনি আসলে ওনাকে নিয়ে যায় বাসায় দিয়ে আসে। তারপরে উনি আসলে সাধারণ মানুষের যে একটা সেন্স থাকে ওইটা তার ভিতরে ছিল না ভাইয়া, ওইটা সম্পূর্ণ হারায় ফেলছিল। তো দিনের বেলা একা থাকতে পারতো না, আর আমার ওই দাদিকে দেখে সম্পূর্ণ ভয় পাতো প্রচন্ড। রাত্রে মাঝে মাঝেই আপনার ওই যে লাস্ট 5 মাস এরকম ছিল, 5 মাসের মাঝে মাঝে হঠাৎ করে এসে তিনি আসলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতেন। এটা দেখে তো ভাইয়া এলাকার সবাই অনেক বেশি ভয় পেয়ে গেল। আর আমার দাদার ফ্যামিলি থেকে আসলে অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। তো ভাইয়া মাঝে মাঝে ওইটা হতো। তো একজন বৃদ্ধ আছে ওই গ্রামের, তিনি বলল যে ওই কবরস্থানের কাছে কেন জানো, ওইখানে একটা কুজো বুড়ি ছিল, ওইখানে একটা কুজো বুড়িকে দাফন দেওয়া হয়েছিল। তো ওই কুজো বুড়ি নাকি বিভিন্ন রকম কুফরি কালাম ব্যবহার করতো, কুফরি কালাম করে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতিমতি করতো ভাইয়া। আসলে যখন ভাইয়া এরকম চলছিল 5-6 মাস এরকম চলতে ভাইয়া হঠাৎ করে একদিন আসলে মাদ্রাজ থেকে একজন তান্ত্রিক টাইপের একজন আসে। তো ওনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আসলে সাধারণ সেন্সে ফিরে আসে আমার দাদাটা। এখন বর্তমানে তিনি ভালো আছে। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, সপ্তাহের শুক্রবারের দিনে আমরা চলে আসি আপনাদের সামনে ভূত ফিল্মের সব থেকে স্পেশাল বাছাই করা সেরা কয়েকটি ভয়ানক ঘটনা নিয়ে। আমাদের আজকের এপিসোডটির মাধ্যমে আমি সর্বপ্রথম যে ঘটনাটি আপনাদেরকে শুনিয়েছি সেটি একটি নদীর ঘটনা, একটি মাছ মারার ঘটনা। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সহ বাকি যে ঘটনাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ঘটনাগুলো কিন্তু আপনাদের কাছে পেশ করেছেন আমাদের সবার প্রিয় আরজে রাসেল ভাই, ডক্টর আলিফ বাবু ভাই, আরজে শাফিন ভাই, আফনান ভাই সহ আমি শাকিল আহমেদও বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দর্শক, সপ্তাহের শেষ দিন এই শুক্রবার দিন আসলেই আপনারা সবাই ছুটি পান এবং এই দিনে ভয়ানক ঘটনাগুলো আপনারা শুনতে চান। ঠিক সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমরা আজকের এই স্পেশাল ফ্রাইডে এপিসোডটি তৈরি করেছি। ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। প্রত্যেকটা ঘটনাই কিন্তু আপনাদের পছন্দের, যেমন মাছ মারার ঘটনা, হাসপাতালের ঘটনা, গ্রামের ভয়ানক ঘটনা, গ্রামের ভৌতিক ঘটনা,
তারপর হচ্ছে নদীর ঘটনা, জেলের ঘটনা সহ বেশ কয়েকটি আপনাদের অনুরোধের ঘটনা কিন্তু আজকের এপিসোডটিতে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এই ঘটনাগুলো শোনার পর আসলে কেমন লাগলো, আজকের রাতটা আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যে বন্ধুগুলো আসলে এরকম ভয়ানক ঘটনাগুলো শুনতে চায় তাদের কাছে বিশেষ করে শেয়ার করবেন। আর আপনারাও যদি এরকম ভয়ানক ঘটনাগুলো বাছাই করে একত্রিতভাবে অনেকগুলো ঘটনা শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা বাছাই করা সেরা ভয়ানক ভয়ানক ঘটনাগুলো অন্যতম একটি এপিসোড। আমাদের প্রত্যেকটা এপিসোডেই কিন্তু স্পেশাল। তো প্রিয় লিসেনার্স, শেষ করব আমাদের আজকের এপিসোড, কিন্তু শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে। যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো প্রতি রাত্র 10টার সময় আপনার কাছে পৌঁছে যাবে। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন আরো অনেকগুলো ঘটনা নিয়ে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টায় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।